সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটা একটা লম্বা ভিডিও হবে, 1 ঘন্টার মতন হবে। সো যাদের তারা আছে তারা এই ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ এখানে শেখার কিছু নাই। আমি এই ভিডিওতে ডিসক্রাইব করব যে আমাদের দেশের কোচিংগুলো একটা স্টুডেন্টের সাথে কী ধরনের হাইড অ্যান্ড সিক খেলে, এটা একটা বোঝাবো। একই সাথে বর্ণনা করব যে আমরা আমাদের যে বর্ণের যে স্পেশালিটি আছে বা বর্ণতে A to Z যা যা আছে, এবং বর্ণ থেকে কীভাবে খুব কম জিপিএ চান্স পায় বা অতি প্রত্যন্ত এলাকার দুর্বল স্টুডেন্ট কীভাবে চান্স পায়, এইটা একটা A to Z বর্ণনা করবো। আর লাস্টে তো কোর্স প্ল্যান থাকবেই, হোস্টেলের ব্যাপারও থাকবে, এরকম মোটামুটি। তো আমাদের এই বর্ণের পুরো বাংলাদেশে একটাই শাখা, সেটা কোথায়? মোহাম্মদপুরে, ঢাকার মোহাম্মদপুরে আমাদের ক্লাস হয়। এবং আমাদের এই বর্ণ অ্যাডমিশন কেয়ারে যে অ্যাডমিশন কোচিং হয়, সেখানে ঢাবি ক খ গ মানে সায়েন্স আর্টস কমার্স একই সাথে ইঞ্জিনিয়ারিং মেডিকেলের কোচিং করা হয়। সবার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাইফুর রহমান। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর ঢাকা ভার্সিটি থেকে MBA করছি। দেশের বাইরে প্রায় 11-12 বছর জব করছি। তারপর লাস্ট 10 বছর ধরে আমি এখন বর্ণতে সময় দিচ্ছি পুরোপুরি। এই পার্টটা স্টার্ট করার আগে আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলতে চাই। আমাদের দেশে প্রত্যেক বছর পাশ করে প্রায় 12-13 লাখ, HSC বা সমমান পাশ করে 12-13 লাখ। যে কারণে এখান থেকে মেধাবী হয় কয়জন? অল্প কয়েকজন, কিন্তু বেশিরভাগই কিন্তু মেধাবী না, খুবই সাধারণ স্টুডেন্ট। মনে করো ঢাকা ভার্সিটির টপে আসবে কয়জন, বা বুয়েটে চান্স পাবে কয়জন, বা মেডিকেল কয়জন মাত্র 5300 জন। কিন্তু আরো প্রচুর স্টুডেন্ট আছে যারা একটা পাবলিকে চান্স পেতে চাচ্ছে, কিন্তু ও কি মানে চান্স পেতে যাচ্ছে, কিন্তু ভুলটা কোথায় করে? ও পোস্টার ব্যানার দেখে ও বাংলাদেশের সেরা কোচিং সেন্টারে যাচ্ছে, যেই কোচিং সেন্টারে ওর মতন স্টুডেন্ট কখনো মূল্যায়নই করে না। কেন করে না? কারণ ও মার্কেটে ওর ব্যবসার ক্রিম না, ওকে দিয়ে ব্যবসা হবে না, এর জন্য ওকে কোনো মূল্যায়নই করে না। কিন্তু তুমি কি করতেছো? যেহেতু আমি দুর্বল স্টুডেন্ট, আমি দেখছি আল্লাহ অমুক কোচিং থেকে তো সবাই চান্স পাচ্ছে, আমি লাভ মায়ের ওই কোচিংয়ে চলে গেলাম, ওই মুখ কোচিং থেকে ফার্স্ট হতেছে, আমি ওই মুখ কোচিংয়ে চলে গেলাম। কিন্তু ওই প্রথম ছেলেটাকে যে সার্ভিস দিবে, তোমাকে সেই সার্ভিস দিবে না, কারণ তুমি সেরকম স্টুডেন্টই না, তুমি পরের বছর টপ আসতে পারবে না। এই পয়েন্ট থেকেই আমি আমাদের বর্ণের বর্ণের ব্যাপারে কথা বলা শুরু করবো। আমাদের এখানে দেখো যে ছেলেটা আসছিল, সেটার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান। ও ঢাকার ছেলে, ঢাকা মোহাম্মদ সরকারি কলেজের। ওর HSC জিপিএ হচ্ছে 2.75। ইমাজিন করো, একটা ছেলে বর্ণতে কোচিং করতেছে যার জিপিএ 2.75। ওর সাথে আমি বসতেছি, কথা বলতেছি, কাউন্সেলিং করতেছি, ও ভয়ে মরে যাচ্ছে। ওকে বলতেছে বাসার সবাই যে তোমাকে দিয়ে হবে না, আর আমি সাইফুর রহমান বলছি ইনশাল্লাহ এখনো সময় আছে, আমি গুছাই দেবো, কোথা তুমি পরীক্ষা দিতে পারবা, প্ল্যান আমি সাজাবো, তুমি এখানে আমাকে সময় দাও। সেই ছেলেটা দেখো সময় দেওয়ার কারণে 2.75 ছেলেটা এখন চিটাং মারতে পড়তেছে। আমরা কি জানি, সব সময় আমাদের দেশের মানুষ কি বলে দেখবা, যে তোমাকে 2.75 নিয়ে তুমি কোথাও পরীক্ষা দিতে পারবে না, বাংলাদেশে কোনো পাবলিক ভার্সিটি পরীক্ষা দেওয়া যায় না, এটা বলে না? ভুল। কারণ সে জানে না, ও তোমাকে ভুল মেসেজ দিচ্ছে। আড়াই হইলেও পরীক্ষা দেওয়া যায় এবং চান্স পাওয়া সম্ভব। সো এই মারপ্যাচগুলো কিন্তু জানে না। সো তুমি যেই প্রতিষ্ঠানে যাচ্ছ, ভালো প্রতিষ্ঠানে যাচ্ছ, কিন্তু মনে করো এই 2.75% ভালো প্রতিষ্ঠানে গেছে, তুমি কি মনে করো এই 2.75%টাকে ডেকে কথা বলবে, প্ল্যান সাজায় দিবে, ওকে বলবে যে এই শুনো তোমার 2.75 সম্ভব, একটা পাবলিকে চান্স পাওয়া সম্ভব, ওকে গাইড করবে? প্রশ্নই ওঠে না। কেন করবে না? কারণ ও ব্যবসার ক্রিম না। কিন্তু বর্ণ থেকে দেখো এই ছেলে ঠিকই চান্স পেয়েছে। সো বর্ণ নিয়ম হচ্ছে গিয়ে নো, মানে নাটাকে আমরা অপছন্দ করি। আমরা সবসময় বলি ইনশাল্লাহ হবে, পজিটিভ কথা বলি। আরো উদাহরণ আছে, সরকারি আলমউদ্দিন কলেজ থেকে একটা ছেলে আসলো 3.56 পাওয়া, SSC জিপিএ 3.56, প্রত্যন্ত এলাকা থেকে আসছে। আগের জন ছিল ঢাকার কাছাকাছি, বর্ণের কাছাকাছি এসে কোচিং করছে, বাসা থেকে কোচিং করছে। এই ছেলেটা 3.56, সে সেই থেকে আসছে, লালমনিরহাট থেকে আসছে। কি ভরসায় আসছে? যে বর্ণ এমন একটা জায়গা যেখানে কম জিপিএ ও গুছিয়ে আনতে পারে, ওর এলাকা, ওর স্যার, ওর প্রতিবেশী সবাই মানা করছিল। সেই ছেলে দেখো 2 জায়গায় চান্স পায়, দুইটা জায়গায় পরীক্ষা দিতে পারছে। 2 জায়গায়, একটা হচ্ছে গিয়ে গুচ্ছতে সে 282তম হয়েছে, আরেকটা হচ্ছে চিটাং ভার্সিটিতে সে দেখো 354তম হয়েছে। মাত্র 3.5। সে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে পারে নাই, কারণ তার দুইটা মিলে ছিল 7.48। ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে লাগে, ওর জন্য ছিল 7.5। সো আমি দেখো, আমি টপের কথাগুলো বলতেছি না, আমি ধরতেছি তুমি স্টুডেন্ট ভালো না, আমি ধরে নিয়েছি তুমি স্টুডেন্ট ভালো না, ঢাকা ভার্সিটি টপে আসতে পারবে না, 1 থেকে 10 যেতে পারবে না, ওটা বাদ। তাহলেই তো আমি তো চান্স পেতে চাই, পাবলিক পড়তে চাই, ঢাকা ভার্সিটি পড়তে চাই, অন্য জায়গায় ভালো জায়গায় পড়তে চাই। তাহলে আমি কি করতেছি? ভুল প্ল্যানিং করতেছি। কোথায় প্ল্যান করতেছি? আমি পোস্টার ব্যানার দিকে ভর্তি হইতেছি বিভিন্ন কোচিং সেন্টারে, যে আমাকে কথাই শুনবে না। এইটা তোমার জন্য ভুল প্ল্যানিং। আরেকটা উদাহরণ দেখাই,
দেখো 3.72 নিয়ে একটা ছেলে আসছে, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 66তম হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে, তার কল্পনার বাইরে ছিল। আবার দেখা যায় আমরা সায়েন্সের কথা বলি, মনে করো আমাদের সায়েন্স থেকে 3.17 নিয়েও হয়েছে, গত বছর হয়েছে, কিন্তু ওই কাগজ মানে আমার ওই ডেট তথ্য স্লাইডটা বানানোর সময় তথ্যগুলো আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। তো 3.5টাই দিলাম। 3.5 নিয়ে সে পিইউএসটিতে চান্স পেয়ে গেছে, ইলেকট্রিক্যাল পড়তেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তার পজিশন ছিল 7,872, যেখানে সিট হচ্ছে প্রায় সব মিলে ছিল গুচ্ছতে কত 23,000 সিট, 7,800তম, 3.5। ইমাজিন করো তোমার জিপিএ 3.5, তুমি কি চিন্তা করতেছো, আল্লাহ আমার কি হবে কি হবে না। আর বর্ণ থেকে দেখো সে 3.5 নিয়ে চরম রেজাল্ট। সো এইটাই স্টার্ট করার কারণটা হইতেছে তুমি মানে আমার কথা বা আমার বর্ণের সার্ভিসটা শুনবা কি শুনবো না, এই পয়েন্ট ডিসাইড করো। যদি মনে হয় যে না শুনবো, তাহলে বাকি স্লাইডটা ফলো করো, আর হয়তো 50 মিনিট। আর যদি মনে হয় না এটা অবিশ্বাস্য, বাদ, তাহলে কথা দরকার নেই। এই স্লাইডে আমরা যেসব জিনিস আলোচনা করবো, বাকি কিছু পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে মানে বর্ণ কাদের জন্য ভালো, বর্ণের শিক্ষক কারা, মানে কারা আমাদের ক্লাস নিবে, বর্ণে কি ধরনের সার্ভিস দেয়, বর্ণের রুলস রেগুলেশন, এটা খুবই স্ট্রিক্ট বর্ণের এসব ব্যাপারে। এটা আমাদের সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করি, সেটা কীভাবে অ্যানালাইসিস করি সেটা একটু পরামর্শ দিব। রিপোর্ট কার্ড আমরা মেনটেন করি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা, আমি নিজে লিখে মেনটেন করি। ফর্ম ফিল আপ আছে, ইউনিভার্সিটি ফর্ম ফিল আপের জন্য কোর্স প্ল্যান আছে একটা, আমরা যে বিভিন্ন কোর্স আছে, ঢাবি ক আছে, খ আছে, গ আছে, গ এর সাথে কি করবো, খ এর সাথে কি করবো, এইটা এখানে বোঝাই দিব। হস্তের সম্বন্ধে আলোচনা করবো। আর লাস্টে হচ্ছে এই পুরোটা দেখার পরে তুমি এমনি বুঝে ফেলবা পাগলা গারদ যাওয়ার 101টা সহজ উপায় কি। প্রথমে হচ্ছে গিয়ে বর্ণকে বিশ্বাস করবো কি করবো না, এটা একটা জিনিস। কারণ আমি বেশি মনে করো কলা, তুমি আমাকে জিজ্ঞেস করতেছো ভাই আপনার কলাটা কেমন, মানে আমি কি আপনার মানে কলা ভালো, আমাকে আমি কলা বেচি আমাকে জিজ্ঞাসা করলে হবে, হবে না। সো তার চেয়ে বেটার হচ্ছে তুমি অন্যদের কথা শোনো। বাংলাদেশে 7টা ফাউন্ডেশনের স্টুডেন্ট বর্ণতে পড়ে, ওরা মানে আর্থিক সাপোর্ট ওরা দেয়, ওরা এখানে পড়ে। তার মধ্যে 4টা ছবি আমি এখানে দিলাম, যেমন মনে করো গুড্ডি ফাউন্ডেশন, প্রথম আলো, তারপর নাটি ফাউন্ডেশন, মানুষ মানুষের ফাউন্ডেশন। এই আবার একটা কথা ফেলবে, গুড্ডি ফাউন্ডেশন থেকে 1.83 কোটি টাকার বৃত্তি দেওয়া হয়। এই টাকাটা স্টুডেন্ট সরাসরি হাতে দেওয়া হয় না, ওরা আমাদেরকে দিয়ে দেয়, আমরা ওদেরকে পড়ায় দিই। এখানে প্রচুর স্টুডেন্ট ওদের অর্থায়নে কি করে, বিনা টাকায় পড়াশোনা করে, অনেকে হোস্টেল বৃত্তি পায়, কোচিং বৃত্তি পায়, আসেই। তো এই ধরনের একটা ফাউন্ডেশনগুলো যদি আমাদের উপর আস্থা রাখতে পারে, তাহলে ডেফিনেটলি আস্থা রাখতে পারো। বেসিক্যালি এইসব প্রতিষ্ঠানগুলো কিন্তু একসময় অন্যান্য কোচিংই পড়াইতো। আমরা তাকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আমি তো এত না, ভালো না, আমি এত বিখ্যাত কেউ না, তাহলে আপনি কেন এতগুলো টাকা আপনি আমার উপর ইনভেস্ট করতেছেন, আমাকে কেন দিচ্ছেন? বলছে আমি আপনার আগে অন্য কোচিংয়ে দিছি, অন্য কোচিংয়ে পড়াইছি, কিন্তু অন্য কোচিং পুরো বাংলাদেশ থেকে যেটা আমাদের স্টুডেন্টগুলো আসে, সবার মন মানসিকতা সমান হয় না, ওদেরকে একটু বাড়তি সময় দেওয়ার প্রয়োজন হয়, যেটা ওরা কখনোই দেয় না। এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে গিয়ে আমি প্রথমে একটা কোচিং সেন্টারকে মনে করেন 20-25 হাজার টাকা দিয়ে ভর্তি করতেছি কোর্সে। ভর্তি করার পরে ওই টিচাররাই বলতেছে কি না বুঝলে আমার কাছে ব্যাচে পড়তে আসো, যার ফলে ওই স্টুডেন্টকে আবার ব্যাচে পড়াইতে হইতেছে। ওইখানে আমাদের ব্যাপক টাকা, আমরা তো ফাউন্ডেশন চালাই, আমাদের এত টাকা নেই, বুঝে শুনে খরচ করতে হয়। তো এই কারণেই ওরা পরবর্তী আমার সাথে যোগাযোগ করে, এখন আমার সাথে কন্টিনিউ করতেছে ফাউন্ডেশনগুলো। যত সময় যাচ্ছে ফাউন্ডেশন সংখ্যা কিন্তু আরো বাড়তেছে, এবং আমার তো সিট সংখ্যা এমনি লিমিটেড, আমার হয়ে গেছে বিপদ। সো তোমার হয়তো এখন মনে হতে পারে যে আমি তো বৃত্তি পরীক্ষা দিলাম, বর্ণতে বৃত্তি নিয়ে বর্ণতে বিনা টাকা পড়ার চেষ্টা করলাম, যদি আমি বৃত্তি না পাই তাহলে কি বর্ণতে ভর্তি হতে পারবো? বর্ণতে 2 ভাবে ভর্তি হওয়া যায়। একটা হচ্ছে বৃত্তি নিয়ে, বৃত্তির সিট হচ্ছে 1100, আর বৃত্তি ছাড়া হচ্ছে 1300, মানে সামনের বছরের জন্য এটা আমাদের প্ল্যান। 1300 জন ভর্তি করে ফি দিয়ে মোট 2400। এই 2400 জনেরই এক জায়গাতে ক্লাস হবে, কোথায়? মোহাম্মদপুর, ঢাকার মোহাম্মদপুরে। বাংলাদেশের ঢাকার মোহাম্মদপুর ব্যতীত আর কোথাও আমাদের কোনো শাখা টাখা নেই। আমাদের 2 জায়গায় 25 সালে আমরা কিছু রুলস রেগুলেশন চেঞ্জ আসছে, যেমন 25 সালে আমাদের ক্লাস হবে 2 জায়গায়, মানে ওই 2টা বিল্ডিং আর কি। একটা হচ্ছে গিয়ে মেইন বিল্ডিং, আর একটা হচ্ছে গিয়ে একাডেমিক বিল্ডিং। মেইন বিল্ডিং এ ঢাকা শহরে যত স্টুডেন্ট আছে, ঢাকার যত স্টুডেন্ট আছে তাদেরকে আমরা মেইন বিল্ডিং এ ক্লাস করাবো। আর একাডেমিক বিল্ডিং অনেক বড়, এখানে আমাদের পুরো বাংলাদেশ থেকে যারা আসবে ঢাকার ব্যতীত, ওদেরকে আমরা একাডেমিক ভবনে ক্লাস করাবো। এখন ওই যে অ্যাজ ইউজুয়াল প্রথম পয়েন্ট থেকে আবার শুরু করি। তুমি হয়তো একটা কোচিংয়ে ভর্তি হতে চাচ্ছ, তো তুমি হয়তো ভাবতেছো যে আমি কি বর্ণতে ভর্তি হব, মানে আমি তো 2 বছর ফাঁকি দিছি, তাহলে বর্ণ আমার জন্য কেমন হবে, তাই না? ইতিমধ্যে কিন্তু তুমি বুঝে ফেলছো যে আমাদের কম জিপিএ নিয়েও বর্ণ থেকে রেশিও কিন্তু অনেক হাই। ভাই ভালোদের ব্যাপারে কিন্তু এখনো শুরুই করি না, আমি সবচেয়ে তলানি থেকে শুরু করছি, তলানি একদম নিচে, লো লেভেল, দোলাবের নিচে তুমি আর নাই, 3.5, 3.25 এই টাইপের লেভেল। তো এই লেভেল থেকে নিঃসন্দেহে তুমি বুঝতেই পারতেছো যে বর্ণ থেকে চান্স পাওয়ার রেশিও অত্যন্ত হাই, যেহেতু ওরা ফাঁকি দিছে বা ফাঁকিবাজ গ্রুপের জন্য। তুমি বলতে পারো যে ভাই আচ্ছা দেখছেন 2.73 নিয়ে তো একটা গুচ্ছতে হতেছে বা
রাজশাহীতে হইতেছে, ভাই ঢাকা ভার্সিটিকে কেউ কি কম জিপিএ নিয়ে হয় না? অবশ্যই হচ্ছে। দেখো 3.89 জিপিএ নিয়ে 794তম হয়েছে কমার্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। 4.06 নিয়ে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কত 1394তম হয়েছে অ্যাভেলেবল। তারপরে দেখো আমি যদি বলি যে ইঞ্জিনিয়ারিং এ আমাদের কি বোঝানো হয় যে জিপিএ 5 লাগবে, গোল্ডেন লাগবে, তাই না? ব্যাপারটা তা না। দেখো জিপিএ 4.44 নিয়ে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা 205তম হয়েছে, 205তম হয়েছে 4.44 নিয়ে। তুমি বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানে যাও, যা বলে দাও 4.44, মানে ও তোমাকে গোনাতেই আনবে না, কথাই শুনবে না। সো সেখানে দেখো ও কিন্তু ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে। এখন নেক্সট প্রশ্ন হওয়া উচিত যে আচ্ছা বর্ণ থেকে তো ঠিক আছে কম জিপি নিয়ে চান্স পায়, তাহলে কি টপে আসে না? টপ পজিশনে কেউ কি আসতেছে না? ভাই বর্ণ থেকে টপ পজিশনেও আসতেছে। উদাহরণ দেখি, যেমন হচ্ছে বুয়েটে আমাদের 18তম হচ্ছে, আবার ডেন্টালে 6তম হয়েছে, আবার দেখো আমাদের ঢাকা মেডিকেল কলেজে রেগুলারলি চান্স পাচ্ছে অ্যাভেলেবল, প্রত্যেক বছর মনে হচ্ছে ঢাকা মেডিকেল চান্স পাচ্ছে। আরেকটা হইতেছে আমাদের মানবিকও দেখো 6তম হইতেছে, কৃষিতে 15তম হইতেছে। সো এগুলো হচ্ছে আবার বিভিন্ন জায়গায় প্রথম হইতেছে, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম হইতেছে, রাজশাহীতে হইতেছে, চিটাগাং বিভিন্ন ইউনিটে হচ্ছে এরকম। আচ্ছা, যেমন কমার্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আমাদের বেস্ট রেজাল্ট হচ্ছে 15, এটা গত বছরেই হয়েছে, এটা গত বছর হয়েছে রেজাল্ট আমাদের এটা। আবার মানবিকও 18তম আছে অ্যাভেলেবল এটা। একটা মজার তথ্য শেয়ার করি ফাঁকে ফাঁকে, সেটা হচ্ছে যে ফার্স্ট হয় সকল কোচিং সেন্টার কি বলে, ওই ছেলেটা আমার প্রতিষ্ঠানে কোচিং করছে। এটা কি সম্ভব? একটা ছেলে 5, 7টা 10টা জায়গায় কোচিং করে কখনো, কিন্তু সে কি করে ওই তার ছবি আর পোস্টার নিয়েই নিজের বলে চালা দেয়। এইটা বাংলাদেশের একটা কমন ট্রেডিশন। একটা প্রতিষ্ঠান কি বলে আমার ঢাকা ভার্সিটিতে 3000 সিট, 3000 মধ্যে আমার প্রতিষ্ঠান থেকে 2999 জন চান্স পেয়েছে। এইটা হলো একটা 2 নম্বরই কথা। সে তার ডাটাটা কপি করে, মানে কোনো একভাবে মেধার একটা অন্বেষণের পরীক্ষা নেবে, এই কুইজ প্রতিযোগিতা নেবে, অলিম্পিয়াড করবে, ও তোমার ডাটাটা খালি চাচ্ছে। ও ডাটাটা পাইলেই হবে কি ও নিজের বলে চালাই দিবে, আর সংখ্যাটা বাড়াবে। সংখ্যা বাড়লে কি হবে, তুমি কনভিন্স হলে তুমি ওর ভুলবে পা দিবা, টাকা তো পেয়েই গেছে সে। এই নোংরামির মধ্যে আমি সাইফুর রহমান বা বর্ণ কখনোই ঢুকি নাই। আমি তোকে জানা রাখি, আমরা কখনো কারো কোনো ছবি কোনো পোস্টার কপি করে নিজেদের বলে চালাই না, এটা আমাদের ট্রেডিশন। কারণ এই নোংরামে যাবো না। যেদিন আমি সাইফুর রহমান বা বর্ণ এই ধরনের কাজ করবে, তুমি যদি প্রমাণ দিতে পারো দেখেন এই ভাইয়া এই ছবি তো বর্ণ ও তো কোচিং করেই নাই, বর্ণ ওই দিন বন্ধ করে দেবো। সো আমি যে কথাগুলো বলবো আমার কথা তোমার পছন্দ হবে না, কিন্তু তুমি আমার আস্থা রাখতে পারো যে আমি যা বলতেছি সত্য বলতেছি এখানে। এবার আসেন আমাদের এটা হচ্ছে আমাদের স্টাফদের একটা ছবি, একাংশ আরো স্টাফ আছে আমাদের, তো প্রায় 70 জনের স্টাফের প্যানেল। সো এটা একটা পার্ট। এটা আমাদের টিচারদের একাংশ, সব টিচারের ছবি আমরা দিতে পারি নাই। এটা হচ্ছে আমি, এটা হচ্ছে গিয়ে বর্ণের চেয়ারম্যান, উনি ঢাকা মেডিকেল কলেজের কার্ডিওভাস্কুলার সার্জন হিসেবে আছেন, ডাক্তার। আমাদের এখানে অনেক টিচারই ক্লাস নেয়, তার মধ্যে দেখেন আমাদের মুত্তাসিন পাল্লবী ভাই আছেন, ওনাকে সবাই কম বেশি চিনে। উনি বেসিক্যালি ম্যাথের জন্য বিখ্যাত যদিও, কিন্তু আমাদের বর্ণতে কিন্তু ক্লাস নেয় সবসময় কেমিস্ট্রি, অফলাইনে ক্লাস নেয় একটা দিনে। আরও আছে যে অ্যাসপেক্ট সিরিজের রাইটার, মানে কেমিস্ট্রি প্লাস সিরিজের যে রাইটার আছে হুসেন আলী ভাই, উনিও আমাদের বর্ণতে এখানে রেগুলারলি ক্লাস নেয়। আমাদের তো বললাম একটা প্রশ্ন হইতে পারে যে আমরা কেন এক জায়গায় ক্লাস নিই? বাংলাদেশের সব কোচিং এত জায়গায় শাখা খুলতেছে, 64 জেলায় শাখা খুলতেছে, তাহলে বর্ণ কেন কোথাও শাখা খুলতেছে না? ভাই শাখা না খোলার কারণটা হচ্ছে শাখা খুললেই টাকা আসবে। আমি যদি উত্তরবঙ্গে 10টা জেলায় আমি যদি শাখা খুলি, কম করে হলে 3000 করে হলে 30,000 স্টুডেন্ট আমার এমনি চলে আসবে ইনশাল্লাহ। কিন্তু তাতে কি লাভ হবে? টাকা আসবে, কিন্তু আমার যে কোয়ালিটি বা আমার যে স্টাইল সেটা ফলো করা মেনটেন করা সম্ভব না। যেমন আমি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের নজরদারির মধ্যে রাখি, আমি কথা বলি, আমি কাউন্সিলিং করি, এইটা হবে না, তোমার জিপিএ 3 সমস্যা নাই, 3 নিয়ে দেখো এই জায়গা পরীক্ষা তো সম্ভব, এই জায়গা পরীক্ষার নিয়ম কারণ এইটা ওই বইগুলো পড়ো, এইটুকুন পড়লে তোমার হয়ে যাবে। এইটা আমি যখন একটা জায়গায় মেনটেন করবো, ধরে আমি ওরে চাপে মানে ঘাড়ে চেপে বসতে পারবো এবং লাইন আনতে পারবো। কিন্তু পুরো বাংলাদেশের 64 জেলায় যে শাখা খুলি, ভাই আমার পক্ষে কি সম্ভব হবে? এটা কখনোই সম্ভব হবে না। সো এর জন্য আমরা কোথাও কোনো কি করি না, শাখা খুলি না। তোমার যদি পড়তে ইচ্ছা করে বর্ণে, তোমাকে ঢাকায় আসতে হবে। কারণ আমাকে যদি পেতে চাও, আমার সার্ভিস, আমার রুলস রেগুলেশন যদি ফলো করতে চাও, তোমাকে ঢাকায় আসতেই হবে। বর্ণ কিভাবে ক্লাস নেয়, অনলাইনে নাকি অফলাইনে? জানা রাখি, বর্ণের সকল ক্লাস হয় সব সময় অফলাইনে। এই যে আমাদের যে বিল্ডিংগুলো আছে, এখানে অনেকগুলো ক্লাসরুম আছে, এইখানেই তোমাদের ক্লাস হবে, ভাইয়া এখানে আসবে, এখানে ক্লাস হবে, এর বাইরে আর কোথাও কোনো ক্লাস অনলাইনে কোনো ধরনের কোনো ক্লাস হয় না। এরপরে আসি কম্পারিজনে। তুমি হয়তো ভাবতেছো যে আচ্ছা তাহলে কি বর্ণ ভালো নাকি বাংলাদেশের অন্যান্য কোচিং ভালো?
কোনো সন্দেহ ছাড়া আমি তোকে জানাইতেছি, বাংলাদেশের সকল কোচিং বর্ণের চেয়ে 100 গুণ ভালো। এতে কোনো ডাউটই রেখো না যে আল্লাহ ও কি আল্লাহ তাহলে আমি যে কোচিং করতেছি, আমি প্রত্যেকের কাছে কোচিং করতেছি, ও কি বর্ণের চেয়ে খারাপ? প্রশ্নই ওঠে না, ও বর্ণের চেয়ে 100 গুণ ভালো। কিন্তু প্রশ্ন হইতেছে তুমি ওর জন্য ভালো কিনা। তোমার জিপিএ 4, তুমি কি ওর জন্য ভালো, এইটা আগে সেন্স করো। ওই কোচিং নিঃসন্দেহে ভালো, ওতে কোনো ডাউটই নাই আমার, আমি এইটা খোঁজাখুঁজি যাবো ওর বেস্ট। তুমি কি ওর জন্য বেস্ট কিনা সেটা আগে ভাবো, তোমার টাকা। এখন আসেন যে কোনো কোচিং, সেটা যে কোনো এলাকা হোক, রংপুর হোক, বরিশাল হোক, চিটাগাং হোক, কক্সবাজার হোক, যে কোনো কোচিংয়ে ভর্তি হও, অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হওয়ার আগে তুমি তাকে যা 60টা প্রশ্ন করবা। 60টা প্রশ্ন করে তুমি যদি উত্তরটা পজিটিভ পাও, নিঃসন্দেহে ওই কোচিংয়ে ভর্তি হয়ে যাও। বর্ণে আসার তো কোনো প্রশ্নই উঠে না। আরে ভাই শুনো, সবাই যদি বর্ণে আসার চেষ্টাও করে, বর্ণতে নেওয়ার কোনো সুযোগই নেই আমার হাতে। কারণ এই বছর সিট মাত্র 24, এটা সবাই জানে, প্রাক্তন জিজ্ঞেস করতে পারো যে আমাদের সিট সংখ্যা সবসময় লিমিটেড, মাত্র 11টা বিল্ডিং আমাদের হোস্টেল, সো আমি তোমাকে জায়গা দিতে পারবো না। সো বর্ণে আসার দরকার নাই, কিন্তু তুমি যেখানে যাও তুমি আগে জেনে শুনে যাও যে ও তোমাকে মানে কি দিচ্ছে, না তোমার এক্সপেকটেশন মিট হবে না, তোমার মাথা গরম হয়ে যাবে একসময়। তুমি যে 60টা প্রশ্ন করবা বলছি, কিন্তু প্রথম প্রশ্ন যেটা তুমি করবা যে ভাই আমি তো বাংলাদেশে যে খুব যে মেধাবী স্টুডেন্ট তা না, তাহলে কিন্তু আমার তো মেডিকেল পড়ার খুব ইচ্ছা, বা আমার তো ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছা, আমাকে কি ক্লাসের বাইরেও রেগুলারলি আমাকে সময় দিবেন? সময়, তুমি সময় চাও তার কাছে। এখন সময়টা কিন্তু এমন যদি না হয় ওই যে গেটের দারোয়ান তোমাকে সময় দিচ্ছে, এরকম যদি না হয়, একটা জ্ঞানী লোক যে তোমাকে রেগুলারলি ফলো করবে, এক মানে ভিন্ন ভিন্ন জিনিস ফলো করে, তা তো সে তোমাকে মানে হাতে বুঝতেছে না যে রেগুলারলি ফলো করবে, তোমার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, প্ল্যান সাজা দেবে, গুছা দেবে, এরকম একজন থাকতে হবে। তো তুমি বলো যে আমি তো দুর্বল স্টুডেন্ট, পড়াশোনা তো ভালো না, আপনাদের মধ্যে কেউ একজন আমাকে সময় দিবে কিনা, হ্যাঁ বা না? দেখো বর্ণ থেকে কিন্তু এই ব্যাপারটা কল্পনার বাইরে। প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ মোটামুটি বসে, আমি বসি, ডক্টর বসে, সুমি বসে, অথবা বর্ণের স্টাফরা বসে, ঢাকা ভার্সিটির ভাইরা বসে, বুয়েটের ভাইরা বসে, মেডিকেলের ভাইরা বসতেছে, মানে লিখিত খাতা বসে কাউন্সিলিং চলতে আছে যে ওই ইমপ্রুভমেন্টের। আমি সামনে আরো দেখাচ্ছি, ওটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দ্বিতীয় যে প্রশ্নটা তুমি ওখানে যা করবা যে আমাকে যারা মানে আমাদের যে ক্লাসটা নিবে কারা নিবে, প্রথম প্রশ্ন কারা নিবে। এখন তোমাকে বলবে হ্যাঁ 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 ঢাকা ভার্সিটির ভাইয়েরা ক্লাস নিবে, তাহলে তুমি জিজ্ঞাসা করবা ঢাকা ভার্সিটির যে ভাইয়েরা ক্লাস নিবেন ওনারা কি শুরু থেকে শেষ পর্যন্ত ওনারাই থাকবে কিনা। 2 নম্বর এটা কোথায় করে, একটা কোচিং ক্লাস সাথে তোমার শুরু হয় প্রথম 2 সপ্তাহ ক্লাস শুরু হয়েছে, মনে করো ইন্টারভিউ শেষ হয়েছে, কোচিং ক্লাস শুরু হয়েছে, প্রথম 2 সপ্তাহ সে কি করে পুরো বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো কোচিং এর মানে ভালো ভালো শিক্ষক যারা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে ক্লাস নেওয়ায় 2 সপ্তাহ ভালো পেমেন্ট দিয়ে। কারণ প্রথম 2 সপ্তাহে কিন্তু তুমি যখন ক্লাস করতে আসছো, টাকা দিয়ে ভর্তি হতে আসছো, তুমি তোমার বন্ধুকে ফোন দিয়ে কি বলবা, দোস্ত তাড়াতাড়ি এই কোচিং খুব ভালো টিচার পাইছে, খুব ভালো পড়ায়, 2 সপ্তাহের মধ্যে ভর্তি হতে সব শেষ, ওই টিচার তোমাকে স্যার সাপোর্ট দিবে না। তখন কি করে স্থানীয় লোকাল টিচার দিয়ে কোনো মতে জোড়াতালি দিয়ে ক্লাসগুলো চালায়, কারণ ততক্ষণ টাকা দেওয়া তোমার শেষ। সো এই ব্যাপারটা তুমি জিজ্ঞাসা করবা যে আমার ক্লাস কারা নিবে। প্রথম কথা হচ্ছে যেমন বর্ণতে সকল ক্লাস নেয় কারা, ঢাকা ভার্সিটি, মেডিকেল, বুয়েট, বুটেক্সি ভাইরা, এর বাইরে কেউ ক্লাস নেয় না। এবং আমাদের শিক্ষকরা নির্দিষ্ট এবং শুরু থেকে শেষ পর্যন্ত ওরাই ক্লাস নেয়। তুমি এটা যে কাউকে ভাইকে জিজ্ঞেস করতে পারো, কোনো ইয়া নাই। আমরা তাদেরকে বলতেছি এরা ক্লাস নেই, রেগুলারলি এরাই ক্লাস নিচ্ছে। হ্যাঁ প্রত্যেক বছরই মনে করো আমাদের প্ল্যান আছে 50 জনের টিচার, হয়তো 2-4টা-5টা নতুন টিচার হয়, পুরোনো টিচারগুলো আস্তে আস্তে অভিজ্ঞ আর ক্লাস নিতে চায় না, বের হয়ে যায়, 40-50 জনের প্ল্যানে চলতেই থাকে। কিন্তু আমাদের ম্যাক্সিমাম টিচার প্ল্যানে কিন্তু অলমোস্ট সেম থাকে, শুরু থেকে শেষ পর্যন্ত ওনারাই ক্লাস নেয়। আরেকটা প্রশ্ন যেটা করবা সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে যারা পড়াবে, ক্লাসে পড়াবে না, ওই ভাইয়াদের আলাদা নিজস্ব ব্যাচ আছে কিনা। যদি নিজস্ব ব্যাচ থাকে তাহলে তুমি গ্যারান্টি তুমি কট খেয়ে গেছো। কেন কট খেয়েছো ব্যাপারটা আমি বুঝাই বলি। আমাদের এই কোচিংয়ে পড়ানোর জন্য বিভিন্ন শিক্ষকরা আসে, আইসা আমাকে বলে যে আমি কিন্তু ঢাকা ভার্সিটি বা আমি কিন্তু বুয়েটের, আমি আপনার কোচিংয়ে পড়াইয়া দিব, আমাকে কোনো টাকা দিতে হবে না। কথাটা খুব ঠান্ডা কথা শুনো, সে বলতেছে আমি আপনার কোচিংয়ে ক্লাস দিব, কিন্তু আমাকে কোনো টাকা দিতে হবে না। আমার বর্ণের পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু খুবই প্রফিটেবল, স্যারকে কোনো টাকাই দিতে হচ্ছে না। কিন্তু সে কি বলতেছে, খালি একটা জিনিস আমার চাই আপনার কাছ থেকে। কি চান? ক্লাসের মধ্যে না বুঝলে আমি স্টুডেন্টদেরকে কার্ড দিয়া বলবো, না বুঝলে আমার ব্যাচে পড়তে আসো। সুপার ধান্দাবাজি এখানে একটা। মনে করো আমি এখানে 50 জন বসেছি, ও পড়াবে,
দারুণ পড়াবে, আধা ঘন্টা পড়াবে, মাথা তোমার খাওয়া খারাপ করে দেবে, আধা ঘন্টা পরে আর কিছু গল্প গুজব করবে। তুমি কি চিন্তা, তুমি যখন বুঝবা যে আমি তো আর পড়া দরকার, সে কি বলবে, না ভাই আমার কাছে আসো, ব্যাচে আসো, এখানে তো ভালোভাবে পড়ানো সম্ভব না, ভালো মতো বুঝাই দিব। এই যে তোমাকে জনপ্রতি 10,000 টাকা করে নিবে, 10 থেকে 12,000 টাকা নিল, 50 জন স্টুডেন্ট, 50 × 12 দিয়ে গুণ দিলে কত হয়, 6 লাখ টাকা। সো আমি যে তাকে 4-5 হাজার টাকা ক্লাস বাবদ দিব, ওর দরকার নাই, কারণ জাস্ট ওর এক্সেসটা দরকার ক্লাসের মধ্যে। 6 লাখ টাকা সে এমনি বাইরে করে ফেলাবে। এইটা হচ্ছে আমাদের একটা ঢাকা শহরের, মানে অন্যান্য শহর, এটা পুরো একটা ধান্দাবাজি। এই ধান্দাবাজি আমি বর্ণ নিষিদ্ধ ঘোষণা করছি। কোনো টিচার আলাদাভাবে কাউকে ব্যাচে পড়ায় না, যা পড়ানোর ক্লাসই হবে। অফলাইন ক্লাস হবে, 15 ঘন্টা সেশন হয়, অনেক সময় 4-5 ঘন্টা টানাও পড়ায়, এটাও আমাদের আছে। কিন্তু আমরা বলি 15 ঘন্টা স্ট্যান্ডার্ড, 15 ঘন্টার মতো পড়াবে তোমাদেরকে একটা একটা সেশন, এবং যা পড়ানোর ক্লাসই হবে। না বুঝলে অসুবিধা নাই, নোট করে রাখো, আমি অন্য ক্লাসে আবার আসতেছি, সলভ ক্লাস যখন হবে, রিভিশন ক্লাস হবে, আবার বুঝাই দিবে। কিন্তু এর মানে এই না যে ভাইয়া তোমাকে বলবে আসো ব্যাচে পড়ে আসো, এই কার্ড নয়। এই ধরনের ঘটনা বর্ণনা ইতিহাসে কখনো ঘটে নাই, তুমি চেক করে দেখতে পারো। তুমি যে 4 নম্বর প্রশ্ন যাকে যা করবা, কোচিংটাকে করবা, আমি তো 7টা প্রশ্ন কথা বলছিলাম, যে 7টা প্রশ্ন দেখে তুমি বিবেচনা করবা ওই কোচিংয়ে ভর্তি হবা কি হবা না। তো 4 নম্বর প্রশ্ন ছিল যে আমাকে ভার্সিটির নিয়ম কানুনগুলো কি করবেন, বুঝাই দিবেন। ভর্তি পরীক্ষা দিবা না, ঢাকা ভার্সিটি, রাজশাহী, চিটাগাং, জাহাঙ্গীর, গুচ্ছ, বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন নিয়ম কানুন আছে, তো এটা বুঝাই দিবেন। আরেকটা হইতেছে আমাকে একটু আবেদন করাই দিবেন। মানে আবেদন করাটা মানে কোচিং হবে নির্ভরযোগ্য, বাইরে থেকে করলে আমার কি ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাদের করাতে চাই, আপনি করে দিবেন কি দিবেন না সেটা আমার খালি বলেন, এইটা একটা প্রশ্ন উত্তর। আরেকটা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে তো আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যাবো, চুয়েটে যাবো, রুয়েটে যাবো, কুয়েটে যাবো, ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যাবো, অথবা ধরো রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী যাবো, চিটাগাং ইউনিভার্সিটি পরীক্ষা দিতে চিটাগাং যাবো না। তো আপনি কি আমাকে নিয়ে যাবেন কিনা? এত তো যে কোচিং 50,000 স্টুডেন্টকে নেয়, ও নিয়ে যেতে পারে, কিন্তু আমরা বর্ণনা থেকে কিন্তু তোমাকে নিয়ে যাই। জাস্ট স্টুডেন্ট কি করে, যাতায়াত খরচটা দেয়, যাতায়াত খরচটা মানে বাস ভাড়াটা যেটা বলি বাংলা ভাষায়, ওটা দিলেই আমরা তোমাকে বর্ণ থেকে নিয়ে যাবে। হোস্টেলে থাকে, আবার হোস্টেলে থাকতে কোনো টাকা পয়সা লাগে না, বড় ভাইরা আছে, বড় ভাই ওরাই তোমাকে দেখভাল করবে, আবার বর্ণের স্টাফটা তোমাকে নিয়ে আসবে। লাস্ট ওয়ান হচ্ছে গিয়ে আপনি কি আমাকে পড়াশোনার জন্য প্রেশার দিবেন কি না, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে কালচারটা হয়ে গেছে এরকম যে আমি আমার বাপের টাকা দিয়ে পড়ি, আপনার কি, আমি আমার ইচ্ছা মতন চলবো। তো এই জিনিসটা কিন্তু অ্যাডমিশন টাইমে মোটেও ভালো না ভাই। তুই বুঝো 2 বছরে তুমি কিন্তু ফাঁকি ঝুঁকি দিছো, এখনো তুমি যদি অ্যাডমিশন টাইমে ফাঁকি ঝুঁকি দাও তাহলে কিন্তু তো সমস্যা। এবং একটা কোচিং, অ্যাডমিশন কোচিং, এইটা নিয়ে মোটেও ওরি না, ওর দরকার টাকা, টাকা নিতে পারলেই খেলা শেষ। 50,000 স্টুডেন্ট থেকে আর ও বাইরে ভালো 500 জন স্টুডেন্ট সুপার মেধাবী, ওই 500 জন চান্স পাবে, ওইটাকে সে ব্যবসা করবে। কিন্তু আমি তো ভাই বাকি 49,500 জনের মধ্যে একজন সাধারণ, আমি প্রত্যন্ত এলাকা থেকে আসছি, বুরুঙ্গামারি থেকে আসছি, জান কুড়িগ্রাম বুরুঙ্গামারিতে, আমি আলমগীরউদ্দিন কলেজ থেকে আসছি, লালমনিরহাটে চিপা থেকে আসছি, এখন আমি টেকনাফ থেকে আসছি, আমি মহেশখালী থেকে আসছি, আমাদের এরকম স্টুডেন্ট আছে, মহেশখালী থেকে আসছি। আপনি কি আমাকে একটু সময় দিবেন, আমাকে কি একটু প্রেশার দিবেন যে কেন হইতেছে না? কোনো কোচিং তোমাকে প্রেশার দিবে না, তোমাকে কৈফিয়ত নিবে না, তুমি ক্লাস কেন করলা না, সাইফুর রহমান তুমি ক্লাস কেন করতেছো না, বা সাইফুর রহমান তুমি যে নম্বর পাইছো 100-তে 30 পাইছো, কেন পাইছো 30, আগে দিয়ে তুমি কি করছো? এই প্রশ্নটাই যে মানে কৈফিয়ত চাওয়াটা, এইটা ট্রেডিশন এখন বাংলাদেশ থেকে অলমোস্ট উঠেই গেছে। এই জিনিসটা বর্ণে ভয়াবহ। আমি আবার বলি, বর্ণ কিন্তু ভালো না। তুমি যদি স্বাধীন চেতা হয়ে থাকো, আমি আরামসে চলবো, ঠাটায় ক্লাস করবো, ক্লাস করলে করলাম না, মনে মনে চলবো, ভাই ট্রাস্ট মি, বর্ণ তোমার জন্য চাইলে মোটেও ভালো দেয় না। বর্ণ হচ্ছে কাদের জন্য, পুরা পাগল তার ছিরাদের জন্য। তুমি যদি বলো যে ভাই আমি চান্স পেতে চাই, আমি মেডিকেলে যেতে চাই, আমি বুয়েটে চান্স পেতে চাই, ভাই কিন্তু আমি জান দিব 5 মাস আমার ডানেও যাবো না বামেও যাবো না, সিধা হাঁটবো, তাহলে বর্ণ তোমার জন্য খুব ভালো জায়গা। এবং আমি তোমাকে পড়াশোনার প্রেশার কি পরিমাণ দিব তুমি কল্পনার মধ্যে মানতে পারবো না। সামনে বুঝাচ্ছি একটু। লাস্ট যে প্রশ্ন তুমি কোচিং সেন্টারকে করবা, যে আপনি কি আমাকে চান্স না পাওয়া পর্যন্ত ফলো আপ করবেন কিনা, মানে আমাকে পরামর্শ দিয়ে গাইড করবেন কিনা, রেগুলারলি গাইড করবেন কিনা, এইটা হচ্ছে তোমার লাস্ট প্রশ্ন। ক্লিয়ার? এইভাবে একটা প্রশ্ন করা চাই। এখন আসো বর্ণ, যেই এই 7টা প্রশ্ন আলোকে আমি বর্ণটাকে যদি সামারি করছি, আমি আরো একবার একটু বুঝিয়ে বলি উত্তরগুলো। প্রথম কথা হচ্ছে সবচেয়ে কম মেধাবী হলেও আমি সাইফুর রহমান তোমাকে আলাদা করে সময় দিব, এটা আমার কমিটমেন্ট। আমি তো দিবই, বর্ণের স্টাফরা দিবে, ভাইয়ারা দিবে, ঢাকা ভার্সিটি ভাইরা দিবে, বুয়েট মেডিকেল ডক্টর সুমি আপাও দিবে, সবাই দিবে তোমাকে। সো কম মেধাবী কিছু যায় আসে না, ভালো মেধাবী হইলেও কিছু যায় আসে না, সবাই আমার কাছে সমান। আমি কম মেধাবীর সামনে যতটা বসবো, মেধাবী মোটামুটি ওরকম ওই সময় বসবো, কিছু যায় আসে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, শুরু থেকে শেষ পর্যন্ত একই শিক্ষক প্যানেল বর্ণের ক্লাস নেয়। মনে করো আমি সবচেয়ে খারাপ স্টুডেন্ট, আমাকে যে ভাইয়া ক্লাস নিবে, আমার আর সবচেয়ে যে ভালো ব্যাচ হবে ওইখানেও একই ভাইয়া ক্লাস দিবে,
সো টিচার নিয়ে আমি কোনো ঝামেলা করি না, ঠিক আছে, ক্লিয়ার। 3 নম্বর হচ্ছে সকল শিক্ষক আমার ঢাবি, বুয়েট, মেডিকেল, বুটেক্স, এর বাইরে বর্ণের আর কোনো টিচার নাই। এই কয়েকটা পয়েন্ট খালি মাথায় ঢুকো। লাস্ট 4 নম্বর হচ্ছে পড়াশোনার জবাবদিহিতা বর্ণে ভয়ঙ্কর। তুমি পারলেও জবাবদিহিতা করতে হবে, না পারলেও জবাবদিহিতা করতে হবে, অ্যাবসেন্ট থাকলেও জবাবদিহিতা করতে হবে, যে হ্যাঁ আগের দিন 2 দিন কেন ছিলাম, আগের দিন অসুস্থ ছিলাম ভাই, ঠিক আছে। এই জবাবদিহিতা আমাদের খুবই ভয়ঙ্কর। 5 নম্বর হচ্ছে শিক্ষকদের বর্ণের কোনো আলাদা ব্যাচ নাই, বর্ণের কোনো শিক্ষক আলাদা ব্যাচে পড়ে না। সো এই চিন্তা ভাবনা বাদ, ওই দান্দাবাজি আমি নিষিদ্ধ ঘোষণা করছি। সকল ভার্সিটি মেডিকেলে যে ফর্ম ফিল আপ করবো না, রাজশাহী, চিটাগাং, আসে গুচ্ছ যা যা আছে সকল কিছু অনলাইনে যা যা সম্ভব বর্ণের দ্বারা সবগুলো বর্ণ থেকে তোমাকে করে দিবে। এটা জন্য আব্বা আম্মা চিন্তার কোনো কারণ নাই, দোকানে যেতে হবে না। ঢাকার বাইরে যখন তুমি যাবা বর্ণ থেকে তোমাকে নিয়ে যাবে, এটা বলছি একটু আগে একবার। লাস্টে হইতেছে গিয়া পড়াশোনা প্রেশার বর্ণে, এক কথায় ভয়াবহ। বর্ণের নিয়মকানুন সম্বন্ধে আলোচনা করি। বর্ণ কোনো ছাত্রছাত্রীকে বহিষ্কার করার জন্য দ্বিতীয়বার ভাবে না। তুমি বর্ণে আইসা সিধা রাস্তায় হাঁটবা, প্রথম কথা হচ্ছে কি উল্টা পাল্টা করলে কিন্তু খবর আছে। মনে করো আমি পড়াশোনা পারতেছি না ভাইয়া, আমি 2400 স্টুডেন্টের মধ্যে প্রত্যেকবারই 2400 হই, তাহলে কি আমাকে বের করে দিবেন? প্রশ্নই উঠে না। আমি বহিষ্কার করে দেবো তোমার উল্টা পাল্টা কাজের জন্য। কেমন কি? ড্রাগ, তবে একটা প্রত্যেক বছরই আমরা হোস্টেলে ড্রাগ পাই, ড্রাগ পেলে কি করে বের করে দিই। এখন অভিভাবকরা মনে মনে বলতেছে আয় হায় বর্ণের হোস্টেলে ড্রাগ পাওয়া যায়। আমি আপনাদের অবগত জানাতেছি বাংলাদেশের যতগুলো হোস্টেল আছে ঢাকা শহরে স্পেশালি, ভাই ড্রাগের আখড়া। আমরা এত সতর্কতার সাথে থাকি তারপরেও ড্রাগ পাই, এবং ড্রাগ পাওয়ার পরে কি করে জানেন, সাথে সাথে ওই হোস্টেল ওই ফ্ল্যাটে বা রুমে যারা যারা আছে সব বাইরে নগদে বৈশাখ করে দিছি, বৈশাখ করে দিই। এবং রিসেন্টলি 3-4 দিন আগেও করছি। এই জিনিসটা অন্যান্য হোস্টেল করে না। কেন করে না? বাংলাদেশের অন্যান্য হোস্টেল কেন করে না? কারণ ওর রেপুটেশনের ব্যাপার আছে। কারণ যাকে ও বের করে দিবে ও কিন্তু এখান থেকে বের হয়ে যেই বদনাম করা শুরু করে দিবে। আমি যাকে বের করে দিচ্ছি এখান থেকে ড্রাগ নেওয়ার জন্য, আপনার কি ধারণা সে আমার বদনাম করতেছে না সুনাম করতেছে? নিঃসংকোচে বদনাম করতেছে, নিঃসন্দেহে। এবং এতে আমার কোনো মাথা ব্যথাই নাই। কেন নাই? কারণ আমার 100 জায়গায় কোনো 100 শাখা নাই, আমার আনলিমিটেড সিটটা, আমার সিট লিমিটেড 2400। সো আমার সিট পুরোটা এমনও ফিল আপ হয়, অমনও ফিল আপ হচ্ছে। সো আপনি যদি কোনো সন্তানকে বর্ণাতে পাঠান, আপনি নিশ্চিত থাকতে পারবেন ইনশাল্লাহ ড্রাগ থেকে আমরা তাকে সেফ রাখার চেষ্টা করব। সবার আগে সন্তানকে কন্ট্রোলে রাখাটা জরুরি, পড়াশোনা তো সেকেন্ড, আগে মানুষ হওয়াটা জরুরি। যদি এই নেশায় পড়েই যায় তাহলে আপনি টাকা আর বুয়েট দিয়ে কি করবেন? আরেকটা হচ্ছে বর্ণায়, যেটা হচ্ছে স্মার্টফোন নিষিদ্ধ। আপনি স্টুডেন্টরা সাথে করে বাটন ফোন নিয়ে আসবে, কিন্তু স্মার্টফোন আনতে পারবে না। যদি স্মার্টফোন পায় তাহলে তাকে আমার বর্ণ থেকে বসে করে দেবো। বর্ণাতে ক্লাস তো রেগুলার হচ্ছেই, কিন্তু 8টা ক্লাস পরীক্ষা মিস দেওয়া যাবে না। এর বেশি যদি মিস হয় বর্ণ থেকে অটো এটা তোকে আউট করে দেবে। এখন আমরা যেটা আসি বর্ণের প্রেশার নিয়ে, একটু আগে বলছিলাম যে বর্ণের প্রেশার এক কথায় ভয়াবহ। দেখেন যেই ছেলেটা মানে পরের দিন পরীক্ষা আছে আর বর্ণতেই পরীক্ষা আছে, ও শেষ করতে পারতেছে না, এক হাতে স্যালারি চলতেছে আরেক হাতে। সো এইটা আরেকটা জিনিস ইন্ডিকেট করে যে কি বর্ণতে আসতে হলে নিরহংকার হইতে হবে। আমি ভালো কলেজের ভালো ছেলে, ভালো টপার, আমি বর্ণাতে যে আয়েশ করতে যাব না, আমি বর্ণাতে পরিশ্রম করে যাব। একটা উদাহরণ দিতে চাই, নয়টার মধ্যে একটা ছেলে আসছিল বর্ণাতে কোচিং করতে, সে দ্বিতীয় সপ্তাহে উইকলি এক্সাম দেয় নাই। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি উইকলি এক্সাম কেন দাও না, মানে কেন দাও না? বলতেছে যে আমার সিলেবাস শেষ হয় নাই। আমি বললাম সিলেবাস শেষ হয় নাই জন্য উইকলি এক্সাম দেওয়া যাবে না? এটা কেমন কথা? এটা কেমন কথা? আমি তো তোমাকে অ্যানালাইসিস করবো, তুমি শূন্য পাইলেও কোনো সমস্যা নাই, আমি বইটা ভাইরা আবার আসে তোমার সাথে বসবে, যে কেন পারতেছে না বুঝাই। তো আমি তখন হোস্টেলে খোঁজখবর নিলাম যে ওই সময় ওই ছেলেটা কি করছে, জানতে পারলাম ও ঘুমাইতেছে। বিরক্ত হয়ে মাথা রক্ত উঠে গেছে, ওই ছেলে বর্ণতে বাইর করে দিছি। সো একজনকে বাইর করে দিয়ে আমি কি করছি শুনো, পুরো বিল্ডিং এর 299 জনকে লাইনে নিয়ে আসছি। সো তুমি যদি আয়েশ করতে চাও আর অহংকারী হও, বর্ণ তোমার জন্য মোটেও ভালো পেজ না। বর্ণে প্রেশার অত্যাধিক, দেখো বেহুশ হওয়া হচ্ছে নিত্যদিনের কাহিনী। তোমার যদি ফিজিক্যাল ফিটনেস না থাকে বর্ণে আসবে না। একটা কোচিং চাই টাকা, ও কখনো তোমার মাথা ব্যথা না ফিজিক্যাল ফিটনেস নিয়ে। আমি চাই মাথা ব্যথা আছে, কারণ আমার সিটি মাত্র 2400। সো 2400 যে সিট আছে আমার থেকে সাকসেসটা বের করতে হবে। এখন 2400-র মধ্যে মনে করো 500ই অসুস্থ হয়ে বাসা চলে গেল, আমার লস প্রজেক্ট, তাই পরে সাকসেস কমে যাচ্ছে আমার। সো এই জন্য আমরা কি বলি, ফিজিক্যাল বর্ণের ফিজিক্যাল ফিটনেসটা খুবই জরুরি। এবং আরেকটা হচ্ছে যাদের অ্যাজমা আছে, শ্বাসকষ্টজনিত রোগ আছে, ভুলেও বর্ণে আসবে না, এটা হচ্ছে আমার পরামর্শ। কারণ এই বর্ণের যে প্রেশার, পড়াশোনার প্রেশার, যে জবাবদিহিতা, চার্জ, কারণ ডেইলি তোমাকে মোটামুটি মিনিমাম যে পড়াশোনা করে সে 14 ঘন্টা ডেইলি পড়াশোনা করে, 14 থেকে 17-18 ঘন্টা ডেইলি। সো ভাই
ফিজিক্যাল ফিটনেস না থাকলে বর্ণ এসো না। এবার আসে টিচার শিক্ষক মার্কিং। প্রত্যেকটা ক্লাসেই আমাদের যে ঢাকা ভার্সিটি বুয়েট মেডিকেলের ভাইয়ার এসে পড়াচ্ছেন, তো ক্লাসের পরে ওই ভাইয়াকে মার্কিং করার সুযোগ আছে যে ভাইয়া কেমন পড়াচ্ছে। আমিও তো জানতে চাই, একটা স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে না? আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে 10-8, এই ওএমআর এর মধ্যে এইখানে টিচার মার্কিং করার সুযোগ আছে। আমাদের স্ট্যান্ডার্ড দেখো মানবিক, ঢাবি ক, কমার্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল দিকে অ্যাভারেজ করে দেখো প্রত্যেকটারই কিন্তু 8-এর উপরে আমরা বজায় রাখছি। যদি কোনো কারণে মনে করো আমি দেখলাম যে সপ্তাহ শেষে যে আমাদের মানে একটা উইকে যত টিচার ক্লাস নিচ্ছে সেই ক্লাসের রেটিংগুলো এসে পড়ছে আমার কাছে, দেখলাম যে মনে করো এখানে একটা দেখলাম যে ম্যানেজমেন্টের যে ক্লাসটা হয়েছিল রেটিংটা কম উঠছে, তাহলে আমরা কি করি, স্টুডেন্টকে এসএমএস পাঠাই যে ওই ক্লাসটাকে আবার আমরা রিটেক নিব, অন্য ভাইয়া এসে আবার পড়াবে শুরু থেকে। সো এরকম এসএমএসটা ওকে দিয়ে দিই। সো আমরা স্ট্যান্ডার্ড কত বজায় রাখি, মোটামুটি 8-এর মতন বজায় রাখতেছে। সো শিক্ষক মার্কিং দিয়ে হয় কি, টিচারদের লেভেলটাকে আমরা অলওয়েজ হাই রাখি, যে কোনো কারণে যদি খারাপ পড়ে আবার আমরা রিটেক দেবো। যে যত পরীক্ষা হচ্ছে বর্ণতে, ডেইলি, উইকলি, 7 ঘন্টা, 13 ঘন্টা, পেপার ফাইনাল, মডেল টেস্ট, সকল রেজাল্ট তোমার মোবাইলে এসএমএস করে দেওয়া হবে এবং তোমার অভিভাবকের মোবাইলেও এসএমএস করে দেওয়া হবে। তো খালি ডেইলি এক্সামটা অভিভাবকের মোবাইলে পাঠানো হয় না, কারণ অভিভাবক বিরক্ত হয়ে যায় এত পরীক্ষার জন্য। সো সকল স্টুডেন্ট সবগুলো এসএমএস পাবে। এইটা ছাড়াও আমাদের ওয়েবসাইটে তুমি যদি তোমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড একটা থাকবে, লগ ইন করলে তুমি যত রেজাল্ট আছে, তোমার যতগুলো পরীক্ষা হয়েছে সকল কিছু তুমি কি করতে পারবা, ওয়েবসাইটেই দেখতে পারবা। তোমার বাবা মা নিজেরাই এটা তদারকি করতে পারবে। আমাদের বর্ণের সবচেয়ে স্ট্রং পার্ট হচ্ছে কি, এতক্ষণ বুঝে ফেলছো, সেটা হচ্ছে কাউন্সিলিং গাইডলাইন। যে আমরা আমাদের মার্কস অ্যানালাইসিস করি, আমাদের সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা অ্যানালাইসিস করি যে ও কি স্লোলি ইমপ্রুভ করতেছে নাকি ডিমোশন হচ্ছে স্লোলি, বা পার্টিকুলারলি কোন সাবজেক্টে, কোন টপিক্সে, কোন চ্যাপ্টারে ও ধরা খাচ্ছে, এটা আমরা বের করে ফেলি। ওই সফটওয়্যার একটা আছে রেড সিগন্যাল দেয়, ওইখানে ওইটুকুন আইডেন্টিফাই করে যখন দেই, ও তখন ওই জায়গায় একটু চাপ দেয়, এক্সট্রা মানে পড়াশোনা দেয় বা রিভিশন দেয়, উঠানোর চেষ্টা করে। সো মার্কস অ্যানালাইসিস করি আমরা প্ল্যান সাজায় দিই যে কোথায় খেলবা, কোন ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা, কিভাবে প্রিপারেশন নিবা, কোথা থেকে পড়বা, এগুলো আমরা গুছিয়ে দিই। একটা ছেলে পারতেছে না, একটা ছেলে একটা চ্যাপ্টার পড়েই আসেনি চ্যাপ্টারটা। এখন আমি জানি সে 0 থেকে 100-তে যেতে পারবে না, এটা তো আমি বুঝি, কিন্তু ও তো ভয়ে মরে যাচ্ছে। তা আমার কাজ কি, ওরা 0 থেকে অ্যাটলিস্ট সে 50 পর্যন্ত যদি আনতে পারি ঠেলে তাহলে তো আমার লাভ। এখন ও কিন্তু বুঝতেছে না এত অল্প সময়ের মধ্যে আমি 0 থেকে 50% মানে কণিক করে বৃত্ত মনে করো আমি পড়ি নাই, এখন আমি 0 থেকে 30-40% পর্যন্ত অল্প সময় কিভাবে কাভার দিব, এই প্ল্যানটা কি করি আমরা সাজায় দিই। বিভিন্ন ইউনিভার্সিটির পরামর্শ দিই, কারণ যোগ্যতা অনুসারে প্ল্যানটা সাজায় দিই যে কোথায় দিলে তার সময়টা ভালো হবে, এটা আমরা তা কি করি আমরা বর্ণনা। এখন ডক্টর সুমি উনি বসতেছেন আলাদাভাবে, মেডিকেলের স্টুডেন্ট আলাদাভাবে কাউকে কাউন্সিলিং করতেছে আর কি। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের যে প্রত্যেক সপ্তাহে লিখিত পরীক্ষা হয়, মেডিকেলে কিন্তু লিখিত পরীক্ষা হয় না, বাকি ব্যাচে তো হয়, ঢাকা ভার্সিটি হয়, ইঞ্জিনিয়ারিং হয়, ঢাকা ভার্সিটি ক খ গ হয়। তো ওদের নিয়ে ঢাকা ভার্সিটি ভাইয়ারা আসেন, এসে কি করে ওকে কাউন্সিলিং করেন যে তুমি কিভাবে পড়বা, কিভাবে লিখবা, এইটুকু লিখলে মার্কস কেন মানে কম পাচ্ছ, আরেকটু কিভাবে লিখবা। যেমন ঢাকা ভার্সিটি 100তম যে সে আসতেছে, ফার্মেসি সিফাত আসতেছে, আর অনেকে আসতেছে, ওকে গুছায় প্রত্যেক সপ্তাহে মানে ও আবার প্রতি সপ্তাহে আসবে না, একটা সপ্তাহে বুঝাবে, অন্য ভাইয়ার এসে 2 সপ্তাহ পর আবার ধরবে, ইন দ্য মিডিয়াম আমি আবার ধরবো, কিন্তু প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ মোটামুটি ওদের সাথে কি করে বসে, লিখিত খাতা নিয়ে, ডাইরেক্ট লিখিত খাতা নিয়ে ভুল ধরা দিতে 1 to 1 ডেকে যে ভাই এটা তুমি ভুল করতেছো, এটা এরকম করা যাবে না, এরকম করলে মার্কস কাটবে, ধরা দেওয়া হয় সবকিছু। আর এইটা হচ্ছে আমাদের নিজস্ব ইন্টারনাল, কি করি আমরা নিজেরা স্টাফরা মিলে বসে বের করি যে কোন স্টুডেন্টের স্লোলি ডিমোশন হচ্ছে, বা ভালো করলে তো ওকে ডেকে একটু অ্যাপ্রিসিয়েট করি যে খুব ভালো হইতেছে, লেগে থাকো, হাল ছাড়া দরকার নাই, তোমার ভালো কিছু হইতেছে, এইটা করো, একটু গুছাই দিয়ে। কিন্তু আমাদেরকে একই সাথে ধরতে হয় কে খারাপ করতেছে কন্টিনিউয়াসলি, রেড মানে পরীক্ষায় মানে আমাদের সফটওয়্যার ইন্ডিকেশন দিতেছে রেড। তো ওদেরকে আমরা বের করার পর ওদেরকে আবার ডেকে রুমে এনে হালকা একটু ঘষা মজা দিই আর কি, বার্নিশ করি যেটা বলি আমরা বাংলা ভাষায়। এখন আসেন বার্নিশ করা, সফটওয়্যার অ্যানালাইসিস করার পরে বা বার্নিশ করার পরে আমাদের স্টুডেন্টের রেজাল্ট কিরকম হয় সেটা একটা দেখাই। যেমন এই ছেলেটা দেখো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং এর রেজাল্ট অ্যানালাইসিস করতেছে, আমরা ম্যাক্সিমাম কালার গ্রিন, আমার গ্রিন কালার হচ্ছে আমাদের বেস্ট কালার, যত বেশি গ্রিন হবে তত বেশি সে বুয়েট মেডিকেল ইঞ্জিনিয়ারিং চান্স পাওয়ার সম্ভাবনা মানে বাড়বে আর কি। তো এই ছেলেটাকে, নোয়াখালীর এই ছেলেটাকে আমরা কি বললাম যে ম্যাথের দেখো এই 7 নম্বর লেকচারে তোমার কি আছে, রেডে চলে আসছে, তার মানে তোমার তো দুর্বল, কিভাবে কি করতে হবে ওকে পরামর্শ দিচ্ছি। এই ছেলেটা বুয়েটের ভর্তি পরীক্ষা কততম হয়েছে, 18তম হয়েছে। ঠিক একই রকম ভাবে দেখেন সাতক্ষীরা শ্যামনগর থেকে একটা জায়গা আছে, সাতক্ষীরা যে সুন্দরবন এলাকার পাশ দিয়ে যেখানে মানে সুন্দরবন যেটাকে গেছে পাশ দিয়ে গেছে, ওইখানে একটা কলেজ আছে, সেই কলেজে মাত্র স্টুডেন্ট হচ্ছে 11 জন, সেই 11 জনের একজন হচ্ছে আবু রাসেল। সে বর্ণ ইঞ্জিনিয়ারিং ব্যাচে যখন ভর্তি হয়েছে আমার তো মাথায় ঘুরতেছে, এই ছেলে ইঞ্জিনিয়ারিং ব্যাচে কোত্থেকে আসছে,
সেই সাতক্ষীরা জঙ্গল থেকে আসছে। তো মানে মানে আমি বুঝতে পারছিলাম না ওকে গুছিয়ে আনবো কেমনে, তাই না? কিভাবে বলবো? ওর দেখো রেজাল্ট অ্যানালাইসিস করতেছি, কোথাও ভুল আছে ধরাইতেছি, এবং ওই ছেলেটাও এখন বুয়েটে মেকানিক্যালে পড়াশোনা করতেছে। তো বর্ণে না বলা, তুমি পড়াশোনা ভালো করে আসলে আমি তোমাকে ধরতে পারবো, টপে আনতে পারবো। তুমি একদম এমন একটা জায়গা থেকে আসছো যেখানে পড়াশোনা হয় না, ব্যাকগ্রাউন্ড ভালো, তুমি আমাকে সময় দাও ভাই, আমি বেস্ট ট্রাইটা করবো, এটা নিশ্চয় মানে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই তোমার। এখন আমি মেয়েদের ব্যাপারে একটা উদাহরণ দিতে চাই। এই মেয়েটার হচ্ছে সম্পারানী বিশ্বাস, ও আমার ময়মনসিংহ থেকে আসছে, মমিনুন্নেসা গভর্নমেন্ট কলেজ থেকে আসছে। দেখো সে যখন ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে, ইঞ্জিনিয়ারিং প্রচুর রেড, কিন্তু যখন ঢাকা ভার্সিটির রেজাল্ট অ্যানালাইসিস করতেছি, ঢাকা ভার্সিটির রেজাল্ট তার প্রচুর গ্রিন। তো এইটা দেখে আমি বুঝতে পারলাম যে তার বায়োলজি সে খুব ভালো। ওকে কি করলাম, ডেন্টালে পরীক্ষা দেওয়ালাম বুদ্ধি করে। ও ডেন্টালে চান্স পেলো। ডেন্টালে চান্স পাওয়ার পরে ওকে বললাম এবার তুমি চুয়েট করে পরীক্ষা দাও, বুয়েটের সম্ভাবনা তোমার কম, কারণ সফটওয়্যার নিজেই বলতেছে এখানে তোমার 8টা রেড আসার কারণে এখানে সম্ভাবনা কম। তো ও বুয়েটে আর চান্স পায় নাই, কিন্তু সে চুয়েট কোয়েটে 1685তম হয়ে এখন সে চুয়েট পড়তেছে সিএসসিতে। সো মেডিকেল চান্স, ডেন্টাল চান্স পেয়েছে। সো এই রেজাল্ট অ্যানালাইসিস খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, ওকে গুছিয়ে নিয়ে আসা। আমি ক্লাস করলাম বের হয়ে গেলাম, ক্লাস করলাম বের হয়ে গেলাম, এতে তুমি তোমার খুঁজতে ধরতে পারতেছো না যে আমি কোন পার্টিকুলারলি কোন জায়গায় হাত দিলে আমার সাইজে আসবে। দিনাজপুর গভর্নমেন্ট সিটি কলেজের 5 মার্কস ছিল। আইসা প্রথম দিকে দেখো বাংলাতে রেড অবস্থা খুব খারাপ, সফটওয়্যার বলতেছে অবস্থা খারাপ, জিকে তো খারাপ, ওকে ডাইকা নিয়ে আইসা প্রথম সপ্তাহে বাস ঘাড়ে চেপে পড়ছি যে তুমি যদি এমন করো তাহলে কিন্তু তুমি কখনোই লাইনে আনতে পারবে না। তাহলে কি করতে হবে, নিঃসন্দেহে 17 ঘন্টা টেবিলে বসো। ওর ভুলগুলো ধরা দিলাম। সেই ছেলে আস্তে আস্তে ইমপ্রুভ করতে সব গ্রিন আসা শুরু হলো, এবং আলটিমেটলি সে ঢাকা ভার্সিটিতে লতে চান্স পেয়েছে, এখন ল পড়তেছে। সো না বলে কোনো ওয়ার্ড নাই। সো এবং দেখো যে ছেলেটা 3 পয়েন্ট আমাদের 5.4 নিয়ে আসলো প্রত্যন্ত এলাকা থেকে, শুরুতে যার উদাহরণ দিয়েছিলাম, তার রেজাল্ট অ্যানালাইজ করে কি বলতেছি, তাকে আমি উৎসাহিত করতেছি। দেখো 3.54 এর মেধা একদমই ভালো না, এটা তুমিও বুঝো আমিও বুঝি, কিন্তু সে একটা আশা নিয়ে বর্ণে যখন আসে, আমি তাকে টেবিলে বসাই, ফার্স্টে প্ল্যান গুছিয়ে দিই, এইটুকু সময় এখানে ব্যয় করো, এইটুকু সময় এখানে ব্যয় করো, গুছিয়ে বসি। আস্তে আস্তে সময় দেওয়া শুরু করে এবং গ্রিনে ঢুকে গেছে, তখনই আমি ওকে ইন্ডিকেশন দিই কি তোমার কিন্তু হতে যাচ্ছে, তুমি কোনোভাবে পাগলামি করবে না এবং কোচিং ছেড়ে দেবে না। আমাদের দেশে কোচিং শুরু করে মনে করো শুরুতে একটা কোচিংয়ে 50,000, লাস্ট মিনিটে যে থাকে কত জানো, 5,000 থাকে না। কেন থাকে না, ও মাঝপথে সব চলে যায়, বেরোয় কোথায় যায়, সব ব্যাচে পড়তে যায়। আর বর্ণে যায় 10% যায়, অসুস্থ হয়ে যায়, ওরা বাইরে হয়ে যায়, কিন্তু ম্যাক্সিমাম কি থেকে যায়। লাস্ট একটা জিনিস দেখাচ্ছি, মানে বর্ণতে যে শুধু টপ স্টুডেন্ট থেকে মিড স্টুডেন্ট হ্যান্ডেল করে তা না, বর্ণতে এমন স্টুডেন্ট আছে একদম পিছন দিক দিয়া যারা থাকে একদম লো, ও তখন সবগুলো রেড, সফটওয়্যার বলতেছে অবস্থা খারাপ, ওরে ধরে কি করবো, মারবো তো আর না, কিন্তু ওকে গুছিয়ে নিয়ে আসতেছি, এটা করো টেবিলে বসাচ্ছি। মানে যে ছেলে সবচেয়ে খারাপ বর্ণতে, সেই ছেলেটাও ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় 1145তম হয়েছে। সো তুমি যদি আমার সাথে বসো আমি তোমাকে গুছিয়ে দিব, কিন্তু এর মানে এই না যে আমি তাবিজ বেচি, এর মানে এই যে তোমাকে জান দিতে হবে আমার সাথে আসা। তুই ফার্স্টে বর্ণতে আসার আগে চিন্তা করো যে আমি জান দিতে রাজি আছি কিনা, হ্যাঁ বা না। যদি হ্যাঁ হয়, বর্ণ তোমার জন্য খুব ভালো জায়গা। যেমন এই পার্টে আমরা অ্যানালাইসিস করি, যে স্টুডেন্টকে বুঝাই, দেখো ভাই তোমার কিন্তু স্লোলি কি হয়েছে, 193, 47, 48, 35, 17 উন্নতি হইতেছে, ভালো। এটা কিন্তু সকল পরীক্ষা মিলে, মনে করো 80টা পরীক্ষা মিলে লাস্টে ওকে অ্যানালাইসিস করে বলছে তুমি 73তম আছো। মনে করো 1000 জন স্টুডেন্ট, ওই 1000 জনে সায়েন্সে আছে কত 1000, সেই 1000 থেকে 73তম আছো। সো একটা বোঝা যাচ্ছে ওর অবস্থা উন্নতি হচ্ছে। আর একটা দেখো শুরুতে 3, 26, 47, 42 নামতে 1000 জনের মধ্যে হয়ে গেছে 238তম। তার মানে কি স্টুডেন্ট কি হইতেছে, ডিমোশন হইতেছে। এই ব্যাপারটা আমরা অভিভাবককে অবহিত করি, স্টুডেন্টকে অবহিত করি, তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ, তাড়াতাড়ি করে সামাল দাও। কেউ সামাল দেয় কথা শুনে, কেউ ঘাটতারামি করলেই ধরা। আমরা বর্ণ থেকে প্রথম হওয়াটাকে নিরুৎসাহিত করি। বাংলাদেশের কালচার অত্যন্ত নোংরা হয়ে গেছে, এই যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, মেডিকেলে ভর্তি পরীক্ষা প্রথম হয়, ওদেরকে নিয়ে টানাটানি করে, এটা আমার খুবই অপছন্দ। ফার্স্ট হয় একজন, সবগুলা কোচিং সেন্টার কি বলে, ও আমার গত বছরের কথাই বলি না কেন, এই ছেলেটা আমাদের প্রথম যে হইলো, একে নিয়ে বাংলাদেশ সব কোচিং লাইভে চলে গেল, ভিডিও করলো, পোস্টার বানাইলো জায়গায়, আর ও তো 5 মাস বন্ডে ক্লাস করছে। আশ্চর্যের ব্যাপার। সো এই নোংরামি আমার খুবই অপছন্দ, যে কারণে আমরা বর্ণতে প্রথম দিনে আমরা বলি কি ভাই, বর্ণতে মানুষ হওয়াটা জরুরি, আমাদের মানুষ হওয়াটা জরুরি, প্রথম হওয়াটা জরুরি না। সো প্রথম হওয়াটা আমি পছন্দই করি ব্যক্তিগতভাবে। বর্ণ অন্যান্য কোচিং এ কি পড়াইতেছে না পড়াইতেছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তোমার যদি কোনো মাথা ব্যথা থাকে বর্ণে আসবে না। আমার উপরে তোমার যদি কোনো আস্থাই না থাকে তা তুমি কেন আসতেছো আমার কাছে?
তুমি তো আমার ব্যাপারে খোঁজ খবর নিয়েই আসবা যে আমি সাইফুরের উপর আস্থা রাখতে পারি কিনা, বর্ণ কিরকম আস্থা রাখা যায় কিনা। যদি বর্ণর উপর আস্থা রাখে, চোখ বন্ধ করে আস্থা রাখবা, এমন আস্থা রাখবা যে আমি তোমাকে যদি বলি 23 তলার উপর থেকে ঝাঁপ দাও, তুমি সেকেন্ড বার যদি মাথা না আসে ঝাঁপ কেমন দিব, এই প্রশ্নে আসতে পারবে না। সো আরেকটা পার্ট যেটা বলতে চাচ্ছি, আমরা বর্ণতে শর্ট সিলেবাস ফার্স্টে পড়াই, শর্টের বাইরেরটাও পড়াই। এখন তুমি হয়তো শর্টের বাইরে পড়তে চাচ্ছ না, ঠিক আছে, আমি তো পড়তে চাচ্ছি, সো আমি পড়বো। সো এটা জোরাজোরি কিছু নাই, কিন্তু আমি তোমাকে জানা রাখলাম, আমি তোমাকে যেমন সায়েন্স হতে পারে প্রশ্নটা, সায়েন্সের আমি যেমন ইঞ্জিনিয়ারিং কোচিং করবো, আমি তোমাকে সায়েন্সের শর্ট সিলেবাসটাও পড়াবো, শর্টের বাইরেটাও কিছু ক্লাস নিব, তুমি করলে করলা, না করলে না করলাম, সমস্যা নেই। তুমি যখন বর্ণতে আসবা পুরো 24 ঘন্টা কিন্তু আমার, পুরো 5 মাস আমার, এইটার মধ্যে কোনো ধরনের নেগোসিয়েশন নাই। আমার ক্লাস আমার মন চাইছে আমি তোমার রাত্রে 11টার সময় ফেলাবো, 11টা থেকে সকাল 6টা পর্যন্ত পরীক্ষা এমনিই নেই, তুমি জানো। সো রেগুলারলি পরীক্ষা নিই, তুমি যদি বলো পরীক্ষা দিব না, আমার এখন এটা ভালো লাগতেছে না ভাই, এইসব বলার কোনো সুযোগই নেই তোমার হাতে ভাই। আমরা ফোর্স করি না যে না বাধ্য তুমি ক্লাস করতে হবে, পরীক্ষা দিতে হবে, 8টা ক্লাস পরীক্ষা পর্যন্ত তুমি মৌকুফ, ডান। কিন্তু 8টা পরীক্ষার ক্লাস পরীক্ষা মিস দিয়ে তো, বেশি মিস দিয়ে তো, তাহলে সিস্টেম থেকে তোমাকে আউট করে দেবে, সফটওয়্যার থেকে আউট। সো দয়া করে তুমি যখন বর্ণে আসবা, তুমি আগেই ধরে নিবা পুরা 5 মাস ভাইয়াকে দিলাম, খেলেন, আমার সম্ভাবনা 1% হলেও ওর মতো খেলবে, কারণ ওকে ট্রাস্ট করি আমি, এরকম বিশ্বাস থাকলে বর্ণ খুব ভালো জায়গা। বর্ণে এসে একাধিক জায়গায় দৌড়াবো, বর্ণ পড়তেছি আরো 5 জায়গায় কোচিং করবো, বা ইউটিউবে সাবস্ক্রাইব করবে, ইউটিউবে অন্য চ্যানেলে আমি টিউটোরিয়াল করবো, এরকম যদি প্ল্যান থাকে বর্ণে এসো না, তাহলে আমি গাধা কি করাই তোমারে? আমি যে ভাই বললাম যে বর্ণের স্যাররা কোনো আলাদা ব্যাচে পড়ায় না, এটা তোমার কাছে কোনো মূল্য লাগতেছে না। সো তুমি আসলে তুমি যখন আগে চিন্তা করে দেখো, আগে যখন ইউটিউবে পড়তা, বিভিন্ন স্যারের কাছে পড়তা, তুমি কি 16-18 ঘন্টা রেগুলারলি পড়ছো? পড়ো নাই, কখনোই পড়ো নাই। কিন্তু বর্ণে দেখো যারা অফলাইনে ক্লাস করতেছে তারা ডেইলি 14, 16, 18 ঘন্টা পড়তেছে। সো তুমি আমি ক্লাসে যা পড়াবো 3 ঘন্টা 4 ঘন্টা, ওটা তুমি পরের 48 ঘন্টায় পড়ে শেষ করতে পারবে না, টিউটোরিয়াল তো মারো গুল্লি। সো যা পুরো সময় 5 মাসের পুরো সময়টা আমার, এর মধ্যে অন্য কাউকে তুমি অ্যাক্সেস দিতে পারবে না। যারা আমরা মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চাই, তাই বাংলাদেশে যে কোনো কোচিংয়ে যা বলবা আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চাই, ও কোনো কথাবার্তা ছাড়া টাকা নেবে, টাকা নিয়ে ভর্তি নিয়ে নেবে। কিন্তু আমরা তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা কি জিনিস ভাই? তুমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করো, মেডিকেল ইঞ্জিনিয়ারিং যদি কোচিং করতে চাই, লাস্ট 2 বছর আমি কি খুব ভালো পড়াশোনা করছি কিনা? ভাই বারবার জিজ্ঞাসা করো, হ্যাঁ করছি, তাহলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং করো, নাহলে মেডিকেল ইঞ্জিনিয়ারিং করো না। আমার পরামর্শ শোনো ভাই, বর্ণে আইসো না, তুমি অন্য কোচিংয়ে যাও। ভাই দেখো, টাকা দিলে তুমি মেডিকেল সব জায়গায় কোচিং করতে পারবা, কিন্তু ভাই টাকা দিলে তুমি মেডিকেলে সিট পাবা না। সো দয়া করে আগে নিজেকে বুঝো, যদি মনে হয় খুব ভালো পড়াশোনা করছি, ফাইন, তুমি বর্ণতে আসতে পারো, মেডিকেলের জন্য ভর্তি হবে, কারণ আমরা তোমাকে যে প্রেশার দিব, প্রেশারটা নিতে পারবা। এবার বর্ণে যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে ওএমআর। আমাদের যে প্রতিদিন যে ক্লাস হচ্ছে, প্রতিদিনই কিন্তু পরীক্ষা এবং টিচার মার্কিং ব্যাপার স্যাপার থাকে। তো ওই ওএমআরটা আমরা যে ওএমআর যে সফটওয়্যারটা ইউজ করি, সেই সফটওয়্যারটা দিয়েই ঢাকা ইউনিভার্সিটিতে একই সফটওয়্যার পরীক্ষা হয় এবং গুচ্ছতে একই সফটওয়্যার পরীক্ষা হয়। সো তুমি যদি এই ওএমআরে আমরা যত বেশি স্টুডেন্ট পরীক্ষা নিচ্ছি, ও তত বেশি ভুলগুলো ধরে নিতে পারতেছে। যেমন এটা হচ্ছে আমাদের ডেইলি ওএমআর, হ্যাঁ প্রত্যেকদিন ডেইলি এক্সামগুলো এটাতে হয়। আমাদের উইকলি ওএমআর, সায়েন্সের উইকলি ওএমআর এখানে হয়, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আছে, আবার আর্টসের জন্য বাংলা জিকের উইকলি ওএমআর ওইটা, কমার্সের জন্য উইকলি ওএমআর হচ্ছে যে বাংলা ইংলিশ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং। আবার যে 7 ঘন্টা 13 ঘন্টার যে পরীক্ষাটা নেই, ওটার ওএমআরটা হচ্ছে এরকম। এইটা আবার কিন্তু ঢাকা ভার্সিটির পরীক্ষা নেয় না, ঢাকা ভার্সিটির ফর্মটা হচ্ছে এইটা আর কি। তো এনিওয়ে, তো যে সফটওয়্যার ওএমআর মাধ্যমে পরীক্ষাটা নিলে স্টুডেন্ট কীভাবে উপকৃত হয় তার একটা নমুনা দেখাই। মনে করো তুমি ওএমআর পরীক্ষা দিচ্ছ না, একটা কোচিং করতেছো, প্রথম টাকা খুব ভালো পড়ায়, সন্দেহ নাই ভালো পড়ায়, কিন্তু ও কি করতেছে, নর্মালি পরীক্ষাটা খাতা ওএমআরটা মানে কাগজটা খাতায় কাটতেছে, মেশিনে কাটতেছে না, যার ফলে তুমি কিন্তু বুঝতেছো না তোমার কোথায় ভুলটা হচ্ছে। ওই ভুলটা যায় তুমি কোথায় করতেছো, যে ডাইরেক্ট ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা করতেছো, একদম কট। আমি বুঝতেছি তুমি খুব ভালো স্টুডেন্ট, মাথা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই, আমি মাথা 4-5 অ্যাক্টিভিটি নিয়ে আমি এখানে ধরতেছি তোমাকে। যেমন ধরো এই ওএমআরটা দেখো, বর্ণে যে ওএমআরটা পরীক্ষা হচ্ছে ডেইলি ওএমআর, এই ছেলেটা কি করতেছে, প্রথম দিকে এসে কি করলো, এই যে গ্রিড লাইন পুরো ওএমআর দেখো, 2টা গ্রিড লাইন আছে, দাগ আছে, লাল দাগ আছে, এখানে দাগ আছে, এই লাল দাগের মধ্যে ভুল করে 2টা দাগ দিয়ে দিচ্ছে, খাতাটা বাতিল। অথচ ছেলেটা কিন্তু জানেই না, বুঝেই না। সো এরকম ভুল যখন বর্ণে করছে, ওকে ডাইকা না বাঁশ দেওয়া হয়েছে, একটা বাঁশ দিয়ে ওকে লাইন আনছে যে এই ভুল জীবন আর করা যাবে না তখন, এবং সে আর ঢাকা ভার্সিটি ভুল করবে না। এখন তুমি এটা জানো
জানি না, তাহলে এই ভুলটা কোথায় করতেছে হয়তো না জানি, আল্লাহ না করুক ঢাকা ভার্সিটি ধরা। এরকম আরো অনেকগুলো জিনিস আছে, উদাহরণ দেখাচ্ছি। মনে করো সে করলো কি ভুল করে সেট কোড লেখে না, আরে বাবা সেট কোড লেখার প্র্যাকটিস তো রেগুলারলি করতে হবে, ভুল করলে দেখে সংশোধন করতে হবে, বুঝাই দিতে হবে। তুমি কিন্তু সেট কোড ভুলে দেও না বাবা, এই একটা জিনিস। তুমি কি করতেছো, স্টুডেন্ট ভুলে রোল নাম্বার দিচ্ছে না। আমাদের 2000 স্টুডেন্ট যখন কোচিং করতেছে এখানে প্রত্যেক দিনই 20-25টা আমরা এরকম ধরতে পারি যে এই ভুল করে ওই ভুল করে, ডেকে নিয়ে আসার চেষ্টা করা হোক, বুঝাই দেওয়া, ছবি তুলে স্ক্রিনশট মানে বুঝাই দিই এই ভুল করা যাবে না ওই ভুল করা যাবে না। আমাদের কাজই হচ্ছে কি করা, ওকে সংশোধন করা, যাতে ও ফাইনালি ঢাকা ভার্সিটিতে কোনো ধরনের কোনো ভুল না করে। কিন্তু এই প্র্যাকটিস মানে ভুলটা হওয়া ভালো, ভুলটা হওয়া ভালো এবং সংশোধন হওয়াটা ভালো, কিন্তু তুমি এমন একটা জায়গায় ভুল করতেছো যেখানে তুমি ধরতে পারছো না এটা তোমার ভুল, তাহলে কিন্তু এটা মানে বিপজ্জনক তোমার জন্য। নেক্সটে আমরা যে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমাদের 7 ঘন্টা 13 ঘন্টা পরীক্ষা। আমাদের যখন কয়েকদিন ক্লাস হয় এরপরে শুরু হয়ে যায় 7 ঘন্টা পরীক্ষা। নর্মালি এই 7 ঘন্টার পরীক্ষাটা আমরা নেই রাত্রবেলায়, রাত্র 11টা থেকে সকাল 6টা পর্যন্ত নেই, মাঝখানে সামান্য একটা ব্রেক দিই। এই পরীক্ষাটা কেন নেই, বা 13 ঘন্টা যে পরীক্ষাটা নেই সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত নেই, কেন নেই? ওকে প্রেশার নেওয়া শেখাচ্ছি আমি। কারণ আমি যে উইকলি পরীক্ষা নিই 1.5 ঘন্টা, মনে করেন ঢাকা ভার্সিটিতে 1.5 ঘন্টা, এই আমার 1.5 ঘন্টা কখনোই ঢাকা ভার্সিটির 1.5 ঘন্টার প্রেশারের সমান হবে না। তো ওকে কি করি, 7 ঘন্টার পরীক্ষা নিচ্ছি, ওকে প্রেশার দিচ্ছি যে লাস্ট মিনিটে লাস্ট ঘন্টায় তোমার মাথা ধরে রাখতে হবে, মানে ব্রেন অ্যাক্টিভ রাখতে হবে। এই প্র্যাকটিসটা আমি ওকে বারবার করাচ্ছি। ওকে এখানে কিন্তু ব্যাপারটা এরকম না, মানে আমরা জোরাজোরি করি না 7 ঘন্টা পরীক্ষা দেওয়াতে যে দিতেই হবে এরকম না, তবে আমরা উৎসাহিত করি এবং স্টুডেন্ট খুব উৎসাহ নিয়ে পরীক্ষাটা দেয়। তারই ছবি 13 ঘন্টার ছবি, 7 ঘন্টার ছবি। মাঝে মধ্যে কেউ কেউ একটু অসুস্থ হয়ে যায়, তখন আমরা তাকে কি করি, বাসায় পাঠিয়ে দিই, আমি হোস্টেলে পাঠিয়ে দিই, পাশে তো হোস্টেল আছে, চলে যায়। আমাদের ব্যাচ টাইম নিয়ে আলোচনা করতে চাই, সেটা কি জিনিস, আমাদের সারাদিনই ব্যাচ টাইম আছে, সকাল 7টা 10টা 1টা 4টা 7টা, তুমি তোমার মতো ব্যাচ টাইম নিতে পারবা, এতে কোনো সন্দেহ নাই, তুমি তোমার মতো ব্যাচ টাইম নিবা। কিন্তু 2 সপ্তাহ পরে যতগুলো 2 সপ্তাহ পরে আমরা কি ব্যাচ ভাগাভাগি করবো। তোমার 2 সপ্তাহের মধ্যে যে তোমাদের 10-12টা বর্ণের পরীক্ষা হবে না, ওই পরীক্ষার মার্কস অ্যানালাইসিস করে আমি ব্যাচ ভাগ করে দেবো, যে একটু ভালো হবে তাকে আমি বেস্ট ব্যাচে রাখবো। এরকম 2 সপ্তাহ পরে একবার ব্যাচ ভাগাভাগি হবে, 5 সপ্তাহ পরে আরেকবার ব্যাচ ভাগাভাগি হবে। আমাদের যে বর্ণের যে কোর্সটা আছে এটা হচ্ছে মোটামুটি তোমাকে 5 মাসের প্ল্যান। সো তুমি ওইভাবেই যখন তুমি বর্ণে আসবা ধরেই নিবা যে আমার কয় মাস লাগবে, 5 মাস। এবং ঠিক নর্মালি 5 মাসের শেষে যে কি হবে, তোমার এই ভার্সিটি পরীক্ষা শুরু হবে। যেমন এই বছর 4 মাস 25 দিন থেকে ঢাকা ভার্সিটি পরীক্ষা শুরু হচ্ছে। সো তুমি আমরা ধরে নিই এরকম ভাবেই 5 মাসের কোর্স প্ল্যান। আমাদের বর্ণতে আমরা ধর্ম নিয়ে কখনো কাউকে একজনকে ডিস্টার্ব করি না, এটা কালচার আমাদের। ভাই আমি ইসলাম ধর্ম আমি মতো পালন করতেছি, নামাজ পড়তেছি, যারা হিন্দু ধর্ম তারা অন্য ধর্ম পালন করতেছে, বৌদ্ধ হলে বৌদ্ধ, তাদের নিয়ম অনুসারে তারা তাদের কাজ করতেছে। এখানে আমরা কোনো ধরনের রেশারেশির মধ্যে যাই না। বর্ণে যতজন স্টুডেন্ট ভর্তি হয়, 2400 যদি ভর্তি হয় এই বছর, 2400 জনের কি থাকবে, রিপোর্ট কার্ড থাকবে। রিপোর্ট কার্ডে কি থাকে, প্রত্যেকটা পরীক্ষার মার্কসগুলো লেখা থাকে, কোন জোন, এটা কি কালার, কোন জোন সেটা লেখা থাকে, আমি কয় ঘন্টা পড়তেছি এইসব থাকে, আমি ঢাকা ভার্সিটির ভাইয়ারা, ডক্টর সুমি, বর্ণের স্টাফরা তোমাকে কি কি পরামর্শ দিতেছে সবগুলো কি হবে, নোট থাকবে। যেমন মনে করি এই যে তুমি কয় ঘন্টা ডেইলি পড়াশোনা করতেছো সেটা আমি এখানে মেনটেন করি। তুমি আমাকে দেখাবা, আমার সাথে বসবা না, তুমি আমাকে বলবা যে ভাই আমি দেখো 9 ঘন্টা পড়ছি, 9 ঘন্টা 10 ঘন্টা পড়তেছি, তখন আমি কি করবো, আল্লাহ 9-10 ঘন্টা পড়তে তোমার হবে না, কারণ তুমি দেখো রেজাল্ট তুমি খারাপ করতেছো, তাহলে এটা কি করো, সময় বাড়া দাও, আমার ধাক্কা দিয়ে ওটাকে আবার 16 ঘন্টা নেওয়ার চেষ্টা করতেছি। এটা আমাদের একটা প্রেশার দেওয়া আর কি, ফলো আপ করার একটা পার্ট। আমি স্টুডেন্টদের রেগুলারলি বসি, তো বলছি আমরা ভাইরা বসি, তো এই রিপোর্ট কার্ডে এখানে একটা পার্টে বর্ণের পরামর্শ সেকশনে আমরা পরামর্শগুলো লিখি যে কোন কোন ভুল করা যাবে না বা কিভাবে পড়তে হবে বা তাকে সতর্ক করতেছি। এখন দেখেন অলরেডি একটা স্টুডেন্ট 9-10 বার যখন বসা হয়, অনেকে আপনাকে বলতে পারে যে দেখছো বর্ণ শুধুমাত্র মেধাবীদের সাথে বসে। এইটা একটা অত্যন্ত ফালতু প্রশ্ন, এটা একটা অবান্তর প্রশ্ন। দেখুন যে স্টুডেন্ট আমি অলরেডি 9 বার বসছি, সবাই মিলে বসছি, সবাই মিলে 9 বার, তার মধ্যে এখন এখানে কি লেখা আছে, অবস্থা ভালো না, ওয়ার্নিং, মানে ওয়ার্নিং দিচ্ছি যে স্টুডেন্ট খুবই খারাপ, তার সাথে মধ্যে বসতেছি। সো স্টুডেন্ট অনেক সময় হয় কি, আমি বারবার ডাকতেছি, তারপর সে কি করে না, আসে না, লিখিত কথার ভুল ধরায় দিব, তোমাকে ডাকা হচ্ছে, সে আসে না, বাইরে যায় কি বলে আমার সাথে কেউ বসে না। সো এইটা প্রশ্নটা খুবই অবান্তর প্রশ্ন, যেখানে আমি সাইফুর রহমান সবচেয়ে খারাপ স্টুডেন্টের সাথেও আমি রেগুলারলি বসি। এরকম আমি এই যে আমরা তো 5-7 জন 10 জন 15 জন একসাথে বসি, প্রত্যেকের ভুল ধরা দিয়ে ডিসকাশন করি, একই সাথে তারপরে ইন্ডিভিজুয়াল 1-to-1 বসি আমরা এবং লিখে দিই যে কার কি হতে যাচ্ছে। যেমন স্টুডেন্ট যেমন লিখে দিচ্ছি কি এই মেয়ে ডিউতে চান্স পাবে ইনশাল্লাহ, মানে ওকে কি করে উৎসাহিত করা যে না ও পড়াশোনা ভালো করতেছে, ঢাকা ভার্সিটি হবে, এই কথাটা এরকম লিখে গুছিয়ে দিই, বা এটা করা যাবে না, এই ধরনের মডেল টেস্টগুলো দাও, এই প্রকারে বেশি দাও, সব গুছিয়ে দিই আমরা ওনাকে।
একটা স্টুডেন্ট কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিবে এগুলো সবকিছু রিপোর্ট কার্ডে লিখে দিই আমরা, মানে বুঝায় বলে ও টিকচুরিতে লিখে নেয় আর কি, যে এই জায়গা পরীক্ষা দিলে তার সম্ভাবনা বেশি থাকবে। যত জায়গায় যত ভার্সিটিতে অ্যাপ্লাই করে বিলার আইডি, বিলার কোড, ট্রানজেকশন আইডি, এগুলো সব ডাটাগুলো আমরা রিপোর্ট কার্ডে সংরক্ষণ করি। আল্লাহ না করুক হারায় গেলে ব্যাকআপ থাকলেও আর কি, জিনিসটা হচ্ছে বুঝে রাখা। আমাদের যত ইউনিভার্সিটির মেডিকেল তুমি যখন অ্যাপ্লাই করবা, তুমি চাইলে ইচ্ছা করলে দোকান থেকে তুমি কি করতে পারো, অ্যাপ্লাই করতে পারবা। এটা একটা আছে, সরি আমি অন্য প্রসঙ্গে চলে গেছি। তুমি যদি ফর্ম ফিল আপ নিয়ে আমরা আলোচনা করতেছি, ফর্ম ফিল আপে তুমি বিজ্ঞান বিভাগ থেকে 29টা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা, ডান। আর্টস থেকে পারবা করা যখন 18টা জায়গায়, যে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীর, রাজশাহী, বিউপি, মেরিটাইম মিলে 18টা জায়গা আছে। কমার্স থেকে আছে আমাদের এরকম 18টা জায়গা। তো এই এত জায়গায় তুমি ফর্ম তুলবা, মানে অনলাইনে আবেদন করবা, এটা তুমি চাইলে কোথা থেকে করতে পারো, দোকান থেকে করতে পারো, কোনো সমস্যা নাই। আশেপাশে প্রচুর দোকান, বাংলাদেশের সব জায়গায় দোকানপাট আছে, করতে পারবা। কিন্তু এখান থেকে করতে গেলে কিছু সমস্যা আছে। সমস্যা তোমাকে একটা ধরা দিই। প্রথম যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে গিয়ে ওরা তোমাকে কখনো পরামর্শ দিবে না তোমার কোন ইউনিটে অ্যাপ্লাই করা উচিত। দোকানদার তোমাকে এই পরামর্শ দিবে, ওই যোগ্যতা রাখে, প্রশ্নই ওঠে না, ও ভুলভাল পরামর্শ দেয়। 2 নম্বর হচ্ছে গিয়ে ফ্রড কেস প্রচুর পাওয়া যায়। দোকানদার কি বলে, হ্যাঁ ভাই তোর আবেদন করে দিছি ঢাকা ভার্সিটিতে, টাকা দেয় 1050 টাকা দেয়, আর বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য আরো 100-150 টাকা নেয় আর কি, ওইটা নেয়। কিন্তু সে কোনো আবেদনই করে না, পুরো টাকাটা কি করে মেরে দেয়। তো এইটা একটা ফ্রড কেস হয়, এবং এই জিনিসটা আমাদের বর্ণের স্টুডেন্টেরই দোকান থেকে করতে ধরাটা খাইছে এর আগের বছর। ছাত্রছাত্রীরা তথ্য, যে আমি যে ঢাকা ভার্সিটি যখন অ্যাপ্লাই করবি, ছাত্রছাত্রীর তথ্য সব পাওয়া যায় না, তখন দোকানদার এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারে না। তো জানা নাকি ঢাকা ভার্সিটি অ্যাপ্লাই করতে গেছো, রোল নাম্বার সব দিছো, এসএসসি রোল দিছো, ও উল্টা রিপ্লাই মেসেজ আসে কি এই নামে কোনো স্টুডেন্ট নাই। সেসব ক্ষেত্রে কি করতে হয়, ওদেরকে সকল তথ্যগুলো মেইল করতে হয়, ফোনে যোগাযোগ করতে হয়, ওরা 72 ঘন্টা সময় নেয়, তারপর ডাটাগুলো আবার আপলোড করে দেন তুমি অ্যাপ্লাই করতে পারবা। এই ধরনের প্রবলেম সলভ দোকানদার তোমাকে করে কখনোই দিবে না। অ্যাপ্লিকেশন, বিলার আইডি, যতগুলো স্টুডেন্ট আইডি, ট্রানজেকশন আইডি, যতগুলো তুমি যত জায়গায় অ্যাপ্লাই করবা, ওইসব কোডগুলো তোমাকে তো সংরক্ষণ করতে হবেই। আল্লাহ না করুক কোনো কারণে তুমি হারায় ফেলছো, তাহলে দোকানদার কিন্তু এই ধরনের ডাটাগুলো সংরক্ষণ করে না। সো তুমি বিপদে পড়ে যাবে তখন। ওরা দোকানদাররা ছবি আর এই স্বাক্ষর, ছবি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো না, ওখানে ছবি আর স্বাক্ষরের ব্যাপারে সিরিয়াস না, যার ফলে একজনের ছবি আরেকজনের ছবি ঢুকাই দেয়, স্বাক্ষর উল্লাপাল্টা করে। এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু পুরা কেলেঙ্কারি হয়ে যাবে। পয়েন্ট হচ্ছে গিয়ে কোন ইউনিভার্সিটি আবেদনের তারিখ কবে, প্রবেশপত্র কবে ডাউনলোড হতেছে, ডাউনলোড করার ডেট কবে, ডাউনলোড করে এই ধরনের কোনো কিছু ওরা দোকানদার কোনো মেনটেন করে না। যেমন রাজশাহী ইউনিভার্সিটি যত মনে পড়ে অ্যাপ্লাই করার জন্য 3 দিন না 4 দিন ডেট দেয়, যে 3-4 দিনের মধ্যে কি করতে হবে, ডাউনলোড করতে হবে, অথচ তুমি জানোই না। তাহলে তো পুরো ধরা। এই ব্যাপারটা একটু সিরিয়াসলি হ্যান্ডেল করতে হয়। তথ্য, ছবি, পারিবারিক বর্ণনা, অনেক কিছু গোপনীয়তা, অনেক কিছু দোকানদার দিতে হবে। যেমন আমার বাবা মায়ের মাসিক আয় কত, বা আমার স্থায়ী ঠিকানা কত, আমার ছবি, আমার মোবাইল নাম্বার, আমার বাবার মোবাইল নাম্বার, সকল কিছু দিতে হবে একটা দোকানদারকে, যাকে আমি চিনিই না। এটা কিন্তু খুবই একটা রিস্কি শট বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে। ভার্সিটির সার্কুলারটা দোকানদার কাছে থাকবে না। তুমি যা যদি বলো যে আমি তো রাজশাহীতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আচ্ছা রাজশাহী সার্কুলারটা আপনার কাছে আছে, দোকানদার কাছে এই ধরনের কোনো রাজশাহী সার্কুলার ওর কাছে তুমি কখনোই পাবা না। তুমি কিন্তু মনে মনে অত্যন্ত ভয়ে আছো, মানে আমি তো জানি না, দোকানদার তোমার অপরিচিত, বা দোকানদার কোনো ভুল করতেছে কিনা, ও কোনো দায়িত্ব যেহেতু নিচ্ছে না, তুমি কিন্তু ভীত থাকবে, ভয় থাকবা। এটা তোমাদের টেনশন একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে গিয়া আলসেমি করে দেরি করা। তোমার ইউনিভার্সিটিতে বুঝতেছি না, আবার এটা করবো কি করবো না, দোকানদারকে যাবো, কখন দোকান খোলা থাকবে, এই ব্যাপারটা ভয় কি হয়, আলসেমি করার কারণে অনেক সময় মিসই হয়ে যায়। এই যে 10টা প্রবলেম আছে, এই 10টা প্রবলেম বর্ণ কিভাবে সলভ করে, বর্ণ কি করে, অবশ্যই এই স্টুডেন্টদের পাশে বসায় ফর্ম ফিল আপ করে, যদি তুমি ঢাকায় থাকো। আর যদি ঢাকায় না থাকো তাহলে কি করে, ও তোমাকে ওভার ফোনে রেখে ফর্ম ফিল আপ করে দেবে। মনে করো এই 10টা প্রবলেম সলভ করে বলে দিচ্ছি। যেমন করো কোনো আবেদন না বুঝলে তোমাকে বুঝাই দিবে, তোমাকে ফ্রড কেস, টাকা নিবে, মনে করো রাজশাহীতে অ্যাপ্লাই করবো, চিটাকে অ্যাপ্লাই করবো, অথচ অ্যাপ্লাই করি নাই, অথচ তোমাকে বসে অ্যাপ্লাই করছি। ভাই এই ধরনের ঘটনা বর্ণে কখনো ঘটনায়, ভাই এটা বুঝলে যাও। একই ছবি যেহেতু বর্ণ সব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে, তোমার একটা ছবি আগে থেকে নিয়ে রাখবো, গুছিয়ে রাখবো, ওই ছবিটা ফোল্ডারই থাকবে, ওই রোলের ফোল্ডার থেকে সব ঢাকা ভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীর সব জায়গায় অ্যাপ্লাই করবো, যার ফলে ছবি উল্টাপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা মোটামুটি আমাদের এখানে নাই। আমাদের সকল
ডাটাগুলো আমরা সেভ করে রাখি, সংগ্রহ করে রাখি বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাপ্লাইয়ের, যে আল্লাহ না করুক কোনো কারণে তুমি যদি হারায় ডাটাগুলো হারায় ফেলো, আমি হেল্পলাইনে ফোন দিয়ে বললেই হবে, হ্যালো আসসালামু আলাইকুম, আমি ঢাকা ভার্সিটির ডাটা হারায় ফেলছি, ইউজার নেম পাসওয়ার্ডটা হারায় ফেলছি, একটু দেন তো দেখি, আমরা তোমাকে এসএমএস করে দেবো। সো ব্যাকআপ, বড় ব্যাকআপ বিষয় থাকলো। সঠিক ছবি সংরক্ষণ আপলোড করা হয় এবং ফলে বাড়তি জরিমানা গুনতে হয় না, কারণ ছবি কিন্তু নিয়ম কানুন আছে। কোন ছবি, মনে করো তুমি কলেজে ড্রেস পরা ছবি তুলে আপলোড দিছো, এটা কি করবে, পরবর্তীতে তোমার 300 টাকা জরিমানা করে ভার্সিটি থেকে। সো এই জিনিসটা যখন আমরা ছবি দেখবো, দেখে কিন্তু বলবো এই ছবি দেওয়া যাবে না, ছবি চেঞ্জ করো। দোকানদার তোমাকে কথা বলবে না, এটা হলো প্লাস পয়েন্ট। আরেকটা হতেছে, কবে কখন প্রবেশপত্র ছাড়লো না ছাড়লো তোমাকে জানাতে হবে, আমরাও প্রবেশপত্রগুলো ডাউনলোড করে ব্যাকআপ হিসেবে কি রেখে দিই। পারিবারিক তথ্য যখন তুমি তোমার আমাকে দিবা, তোমার আব্বা আম্মার আয় বা স্থায়ী ঠিকানা, ভাই নিঃসন্দেহে এইটা আমার কাছে সেফ থাকে। তারপরে কোন ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া উচিত গাইড করে। আরেকটা হচ্ছে ঢাকার বাইরে তুমি যদি চলে যাও, তাহলে কি করবা, ফর্ম ফিল আপ করার সময় হেল্পলাইনে ফোন দিয়ে বললেই হবে, ভাই আজকে আমি গুচ্ছের অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমাকে এটা অ্যাপ্লাইটা করে দেন। সো আমরা এখান থেকে বসে করে দেবো, তোমাকে ফোনে রাখবো, রেখেই আমি অ্যাপ্লাই করে দেবো এখান থেকে। সো তোমাকে কোনো টেনশনই করতে হবে না। যেমন একটা উদাহরণ দেখা দিই, কি সুবিধা পাইছে, সে কৃষি ভার্সিটি গুচ্ছ কৃষিতে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা হলে যাওয়ার 1 ঘন্টা আগে সে বুঝতে পারছে, বাউ থেকে ফোন দিচ্ছে, আমার কাছে তো এই অ্যাডমিট কার্ডই নেই, ভুল করে আনি নাই। তখন সে আমাদের হেল্পলাইনে ফোন দিল, আমরা হেল্পলাইন থেকে ওই স্থানীয় এলাকায় একটা দোকানের কাছে, দোকানের মেইল অ্যাড্রেসে অ্যাডমিট কার্ডটা মেইল করে দিলাম, প্রিন্ট করে তারপর সে পরীক্ষা দিচ্ছে, এবং সে কিন্তু এখন বাউতেই পড়াশোনা করতেছে। এটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান, মানে তোমার পিছনে বর্ণনা আছে আর কি। আমরা বিভিন্ন ইউনিভার্সিটি আগে বলছি তোমাকে, এটা হচ্ছে নেওয়ার বাসের নমুনা, এবং হোস্টেলে আমরা থাকি যে মানে হলে যেরকম থাকি, হলের পরিবেশটা একটা ছবি দিলাম আর কি। অফিসে তো আমরা খুব মানে চেপা ধরি স্টুডেন্টের, হ্যাঁ, তারপরে স্টুডেন্টরাও আবার একটু বাড়তি সময় দিতে হয় স্টুডেন্ট, মানে পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট সেদিন এসে আমাকে বলতেছে যে ভাই আপনার সাথে আবার খেলবো, আমার সাথে খেলবেন, তো ক্লাস শেষ করে বাইরে এসে পড়ছে। সো সারাদিন অফিস করার পরে ওদেরকে সময় দিচ্ছি। তো এইটা বলার কারণটা হচ্ছে গিয়ে, একটা কোচিং এর পরিচালকের শুধু কাজ কিন্তু টাকা গুনা না, স্টুডেন্টকে সময় দেওয়াটাও একটা কাজ। ভাই আমি যখন ওকে সময় দিব, ওর সাথে খেলবো, ওর সাথে কথা বলবো, ওর সাথে চা খাবো, ও তখন সে আমাকে ট্রাস্ট করবে, ও তখন আমার কথাও সে শুনবে। আমি যখন তাকে বলবো ভাই 16 ঘন্টা পড়ো, তখন সে সিরিয়াসলি ব্যাপারটা নিবে, না হলে সে এত স্টুডেন্ট আমার 2500 হ্যান্ডেল করাটা কঠিন হয়ে যায়। এখন আসি পুরো বাংলাদেশে, তুমি বাংলাদেশে যে কোনো কোচিংয়ে ভর্তি হও না কেন, তোমাকে একটা তথ্য জানা রাখি, কেউ তোমাকে শূন্য থেকে শুরু করবে না। তুমি যদি মনে করো আমি বৃত্ত করে আসি নাই, আমাকে শূন্য থেকে পড়ান, ভাই শূন্য থেকে পড়াবে না, একটু তো কিছু নিয়ে আসতে হবে, সামান্য কিছু নিয়ে আসতে হবে। এখন এইটা বর্ণের জন্য সত্য, বাংলাদেশের যে কোনো কোচিং এর জন্যই সত্য। আমাদের একটা, তোমার যখন তুমি প্রথম দিন বর্ণতে আসবা, ওখানে আসলেই ফটো বুথ পাবো, স্টুডিও থেকে লোকজন আসে, ও তোমার ছবি টবি তুলে দিবে। কারণ যে ছবিটা কিন্তু বললাম যে আমরা যখন যে ছবিগুলো নিয়ে আসি ইউনিভার্সিটি অ্যাপ্লাই সময় করি, অনেক ভুলভাল ছবি নিয়ে আসে, যেটা আসলে পরবর্তীতে প্রচুর ঝামেলা হয়। সো এটা নিয়ে টেনশন করার কারণ নাই, বর্ণে আসলে ওরাই তোমাকে ছবি তুলে দেবে, ব্যবস্থা থাকবে এখানে একটা ইনশাল্লাহ। এখন তুমি ঢাকা যখন আসবা, কি সাথে নিয়ে আসবা, পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবা, যদি ছবি না থাকলে টেনশন নাই, বর্ণে আসলে তোমার ছবি তুলে দেবে, ওয়াশ করে দেবে, এটা একটা জিনিস। এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবা, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসবা। এসএসসির রেজিস্ট্রেশন কার্ডটা খুবই জরুরি এখন, কারণ এই রেজিস্ট্রেশন কার্ডটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় দেখাইতে হয়। একটা গ্রামীণ ফোন নাম্বার নিয়ে আসবা, সিম কার্ড, মানে গ্রামীণ ফোনের সিম কার্ড নিয়ে আসবা, বিকাশ নাম্বার, নগদ নাম্বার খুলে নিয়ে আসবা। এখন গ্রামীণ ফোন নাম্বারটা আনতে বলা হয় কারণ ভাই নেটওয়ার্কের জন্য কম বাড়লে আমরা মনে করি এটা একটু বেশি অ্যাক্টিভ, মানে ভালো পাই আর কি, আমরা এই জন্য পরামর্শ দেওয়া। তোমাদের যখন অভিভাবকরা হয়তো চিন্তা করতে পারে যে আমার স্টুডেন্টের যে বইপত্র লাগবে, বই কোথেকে পাবো, দোকানে মানে নীলক্ষেত থেকে দূরে যেতে হবে কিনা, নিউ মার্কেট যেতে হবে কিনা, কোথাও যেতে হবে না। এই আমাদের একটা সানি ভাই আছে, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, প্রাক্তন স্টুডেন্ট, তাকে ফোন কল দিলে বই তাকে হোস্টেলে নিচে দিয়ে আসে, অথবা সামনেই আমাদের একটা দোকানও আছে, আমাদের অফিসের নিচতলাতে দোকানটা আছে এখনো, এইখানে গেলেই ওই ভাইরা এখান থেকে ভাইয়ের কাছ থেকে বইটা তো সে কিনে নিতে পারে। আমাদের বর্ণ অফিসে পুরোটাই সিসি ক্যামেরার আওতাধীন থাকে, যার ফলে কেউ এই যে পরীক্ষার সময় ঘাড় ঘোরালো কিনা, দেখা দেখি করলো কিনা, এটা দেখি, যার ফলে ডেকে ডেকে আমরা চার্জ করি যে এই কাজটা কি করা যাবে না, কারণ ঢাকা ভার্সিটিতে বা বুয়েটে সাইলেন্ট এক্সপেল করে। প্রত্যেকটা স্টুডেন্ট আমরা চেষ্টা করি সুপারভাইজার রাখার, যার ফলে সে কি করে, সুপারভাইজারের কাছে যে একটু পরামর্শ চায় যে আমি এটা তো বিপদে পড়ে গেছি, বা কি করা উচিত না করা উচিত, একটু তদারকির মধ্যে রাখার ব্যবস্থা আমরা রাখি। এবার যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বর্ণের কোর্স প্ল্যান, মানে বর্ণে কি কি কোর্স আছে যেটা তোমার জন্য এফেক্টিভ হবে, বা কোর্সের একটু ডিটেইলস বর্ণনাগুলো আমরা সংক্ষেপে আলোচনা করব। আমাদের মেডিকেল ইঞ্জিনিয়ারিং খ ক গ 5টা সেকশনই আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার প্রতি পরামর্শ হচ্ছে তুমি যে কোর্সটা করো না কেন, সাথে একটা এক্সট্রা কোর্স তুমি নিবা, এটা পরামর্শ। যেমন মনে করো তুমি যদি মেডিকেলে কোচিং করো, তাহলে মেডিকেলের সাথে
বিভাগ পরিবর্তন কোচিংটা করো, অথবা মেডিকেলের সাথে কয়ের কোচিংটা করো, বেসিক। কারণ মেডিকেলটা পড়ায় তত্ত্বীয়, তুমিও জানো এটা। আর ঢাকা ভার্সিটি যে ভার্সিটি লেভেল যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টার্মটা বেশি থাকে। সো তুমি এই মেডিকেলের সাথে কটা করো, পরামর্শ আমার এটা। যদি ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চাও তাহলে হয় ইঞ্জিনিয়ারিংয়ের সাথে করো, মানে বেসিকটা একটু ভালো করে ধরবা, অথবা ইঞ্জিনিয়ারিংয়ের সাথে মেডিকেলটাও করো, ব্যাকআপ প্ল্যান রাখো, শুধু ইঞ্জিনিয়ারিং কোচিং করো না। যারা ঢাবি ক্ষয়ের কোচিং করবা, তুমি জানো ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষায় মানবিক থেকে 91% ফেল করে, এর ম্যাক্সিমামে কিসে ফেল করে? ইংরেজিতে। সো আমরা প্রত্যন্ত এলাকা থেকে যখন ছেলেমেয়েরা আসে, ওদের ইংরেজিতে অতটা মানে খুব যে স্ট্রং হয় ব্যাপারটা ওরকম না। তো আমরা করি কি, ঢাবি খতে যখন মেইন কোর্স, এইটা ইংরেজি কোর্সটা এমনিতেই ডাবল, কিন্তু পাশাপাশি বেসিক ইংরেজি একটা অপশন অ্যাড করছি, সপ্তাহে আরো 2টা ক্লাস, তার মানে প্রতি সপ্তাহে তোমার 4টা করে ক্লাস হবে। সো বেসিকটা একটু শক্ত হইলে পাবলিক চান্স পাওয়াটা কি হবে, আর একটু সহজ হবে, এই সুযোগ রাখছি। ঢাবি কতে কি করছি, ঢাবি ক এর সাথে ঢাবি খ রাখো তুমি, মানে আমি যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে পড়বই ভার্সিটি অ্যাডমিশনের জন্য, পাশাপাশি পরামর্শ শিখে বাংলা জিকেটা রাখো, এটা একটা রাখছি। অথবা ঢাবি ক এর সাথে মেডিকেল কোর্সটা করো, একটা এক্সট্রা হাতে রাখো, যদি তোমার জিপিএটা কি হয়, ভালো হয়। যারা কমার্সের কোচিং করবো ঢাবি গ এর সাথে হয় তুমি ঢাবি খ এর কোচিংটা রাখো, মানে আমি তো কমার্সে তো এমনি হাতে কোনো অপশনটা কমে যাচ্ছে, যেমন ঢাবি জাবি রাবি চবি গুচ্ছ, এই 5টা অপশন। তো সাথে তুমি যেহেতু তোমার বাংলা তুমি এমনও পড়তেছো অমনও পড়তেছে, ইংরেজিতে কিছু ব্যাপার স্যাপার আছে, কারণ ইংলিশে সেকেন্ড পার্ট পড়ায় গতে, ফার্স্ট পার্ট কিন্তু খুব একটা পড়ায় না। তো ফার্স্ট পার্টটা আবার লাগে বিভাগ পরিবর্তনে, তো এই খটা তুমি কোচিং করলা, সাথে জিকেটা হয়ে গেল, তো বিভাগ পরিবর্তনের জায়গা পরীক্ষা দিলে তোমার সম্ভাবনাটা কি হলো, একটু বাড়লো। আরেকটা যদি করতে পারো সেটা হচ্ছে ঢাবি গয়ের সাথে তুমি বেসিক ইংলিশটা করো, কারণ যারা ঢাবি গয়ের কোচিং করতেছে তারা কি করতেছে, যে মানে ইংরেজি যারা খারাপ করছে তাদের মূল ডিশ হচ্ছে বেসিকে এত দুর্বল থাকে যে এখানে এসে সারাদিন পরিশ্রম করে উঠতে পারে না, তো তাদের জন্য এই সুবিধা থাকবে। এখন প্রত্যেকটা সেকশন, সেটা মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, ঢাবি খ বলো, যারা এক্সট্রা কোর্সগুলো নিতেছে, এই সব সহ প্রায় অলমোস্ট 80টার মতো তোমার ক্লাস হবে, এবং যেই দিনই ক্লাস হবে অলমোস্ট প্রায় প্রতিদিনই তোমার পরীক্ষা আছে। কারণ অলমোস্ট প্রায় প্রতিদিনই এটা বলি কেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে যখন সলভ ক্লাস হবে তখন তো কোনো পরীক্ষা হয় না। মনে করো আমি ভেক্টরের উপর ক্লাস নিছি, তারপর পরীক্ষাও নিছি, ডান, কিন্তু ভেক্টরের উপর আমি আরেকটা রিভিশন ক্লাস ফেলাইছি, সলভ ক্লাস ফেলাইছি, তোমাকে আরেকটু ভালো মতো বোঝানোর জন্য, তোমার প্রবলেমটা দেখানোর জন্য, ওইটার জন্য তো ডেইলি এক্সাম হবে না, সেজন্য একটু কম বেশি হয়। সো অ্যারাউন্ড 80-র মতন ক্লাস পরীক্ষা হবে। সো লেকচার সংখ্যা হবে সব মিলে ধরে 80টা, কম একটু প্লাস মাইনাস হবে সামান্য, কিন্তু ডেইলি পরীক্ষা হবে 70টা, উইকলি পরীক্ষা হবে 20টা কেন হবে, কাদের জন্য? মনে করো তুমি মেডিকেলও করতেছো, বিভাগ পরিবর্তনও করতেছো, সেক্ষেত্রে কি হবে, মেডিকেলেও 10টা উইকলি এক্সাম হবে, আবার ঢাকা ভার্সিটির জন্য 10টা এক্সাম হবে, 20টা হলো। পেপার ফাইনাল হবে 14টা, মানে কি তোমার উভয় সেকশন যতগুলো জিনিস হাত দিবা সবগুলো পেপার ফাইনাল হবে 14টা, সাবজেক্ট ফাইনাল হবে 7টা, মডেল টেস্ট হবে 6টা, এবং আমাদের যত ক্লাস হবে আগেই বলছি সবগুলো হবে 100% অফলাইন, এবং ক্লাসের ডিউরেশন সেশনটা হচ্ছে 3.25 ঘন্টা। মাঝে মধ্যে আগে বলে রাখি 3.25 ঘন্টা হচ্ছে বেশি হয়, বিশেষ করে যেমন ইঞ্জিনিয়ারিং এর আমাদের ক্লাস টাইম হচ্ছে সেশন হচ্ছে অলমোস্ট 5 ঘন্টার মতন। সো যারা ইঞ্জিনিয়ারিং করতে আসবা বর্ণতে, ভাই খাওয়া দাওয়া করে ফিটনেস নিয়ে বর্ণে আইসো। আমাদের কিন্তু এই কোর্স আগে যে বললাম যে কত ক্লাস পরীক্ষা হয়, এর পাশাপাশি 7 ঘন্টা 13 ঘন্টা পরীক্ষা আছে, যেহেতু বলছি যে 13 ঘন্টা পরীক্ষা 2000-এর মতো এমসিকিউ আছে, 7 ঘন্টা পরীক্ষা আছে 600। সো আমরা কি করতেছি, তোমাকে বারবার প্র্যাকটিস করাচ্ছি, আমি পারতেছি না, এটা ভালো, সমস্যা নাই, তাহলে কি হবে, তুমি বুঝো যে আমি পারতেছি না, এটা সলভ শিট আছে, এটা কেন পারলাম না, না বুঝলে আবার ভাইয়াদের কাছে আসো আমাদের কাছে, আমি তোমাকে আবার দেখাই দিব। সো আমি কি আছি, তোমাকে চাপের মধ্যে রাখতে চাচ্ছি, তোমার মাথা যেন এটা না ঢুকে আমি খুব ভালো স্টুডেন্ট, আমি এমনি চাষ পাবো বুয়েটে, এরকম যদি না হয় সেই অবস্থা আছে আমাদের এটা একটা তুমি যেই কোর্সই ভর্তি না করো, ক খ গ ঘ ইঞ্জিনিয়ারিং মেডিকেল, তোমাদের বর্ণ থেকে কি থাকবে, বইপত্র বর্ণ থেকে অ্যাক্সেস দেওয়া হবে। তো তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে এর বাইরে কি বই লাগবে না, ভাই এর বাইরে কিছু বই তোমাকে কিনতে হবে ভাই। যাও মনে করো তুমি মেডিকেলের বই আমি যত অ্যাক্সেস বই দিই না কেন, তোমাকে তোমার পাঠ্য বই আবার কিনতে হবে, একদম সর্বশেষ লেটেস্ট এডিশনটা, এটা তো কিছু খরচ হবে। তবে তুমি মানবিকে আসো, আমি তোমাকে এক সেট বই দিছি, কিন্তু বইয়ের পাশাপাশি তোমাকে কি করতে হবে, এই যে মনে করো একটা বড় একটা ম্যাপ আছে 50 টাকা দাম, এগুলো কিনতে হবে। সাম্প্রতিকের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্স বলো, নেটওয়ার্ক আছে, ওই সাম্প্রতিক নেটওয়ার্ক আছে, এগুলো তোমাকে কিনতে হবে। এইগুলো একটু মানে এক্সট্রা কস্ট তো লাগবে। আমাদের এই যে তুমি যেই কোর্সই করো না কেন, তার সপ্তাহে কি পরিমাণ ক্লাস হবে সেটা একটু দেখো। মনে করো তুমি ক প্লাস খ নিছো, মানে কি
ঢাকা ভার্সিটি ক, সায়েন্সের ক, আর সাথে বিভাগ পরিবর্তন নিচ্ছ, তাহলে তোমাকে সপ্তাহে কি হবে, পদার্থ রসায়ন গণিত বায়োলজি ক্লাস হবে, পাশাপাশি বাংলা ইংলিশ জিকেরও কি ক্লাস হবে। সপ্তাহ শেষে দেখো ঢাবি কয়েরও উইকলি এক্সাম আছে, আবার বিভাগ পরিবর্তনও তোমার উইকলি এক্সাম হবে। সো তোমার জন্য কি হবে, মানে পরীক্ষা দেওয়ার অপশনটা কিন্তু বাড়লো। এমনি এখন অপশনটা গুচ্ছ হয়ে যাওয়ার পর অপশনটা খুবই কমে গেছে। সো ব্যাকআপ প্ল্যান রাখাটা তোমাদের ভালো হবে। আরেকটা হচ্ছে যারা খ প্লাস ইংলিশ বেসিক করবা, মনে করো আমি মানবিকের স্টুডেন্ট, কিন্তু মানবিক আমার ইংলিশের দুর্বলতার কারণে বেসিক কোর্সটা নিব, তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, বাংলা ক্লাস হলো প্রথমে মনে করো, তারপর 2 দিন বেসিকের উপর ইংলিশ ক্লাস হবে, তারপরে অ্যাডভান্স ইংলিশ ক্লাসটা হবে অ্যাডমিশনের জন্য, তারপর জিকে ক্লাস সাধারণ জ্ঞানের ক্লাস হবে, তারপরে এই অ্যাডভান্স ইংলিশ ক্লাসের উপর একটা রিভিশন ক্লাস হবে, তারপরে যে কি হবে, উইকলি এক্সাম হবে। এটা ধরে রাখো, উইকলি এক্সাম সবগুলো যতগুলো উইকলি এক্সাম হয় একদম অবিকল ঢাকা ভার্সিটির মতন, অথবা মেডিকেল হলে মেডিকেলের মতন, বুয়েট হলে বুয়েটের অনুরূপ মানবন্টন। এই যেমন গ প্লাস খ, যখন গ মানে কি কমার্সের কোচিংটা করবো, সাথে কি মানবিক বিভাগ পরিবর্তন কোচিং করবো, সেক্ষেত্রে তোমার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বাংলা ইংলিশ তো থাকবেই, পাশাপাশি তোমাকে বাংলা ইংলিশ এবং জিকের উপরে কি হবে, এক্সট্রা ক্লাস পড়বে। বাংলার উপরে কিন্তু এক্সট্রা ক্লাস হবে না তখন, কারণ বাংলাটা কমার্সের জন্য পড়লেই ঢাকা ভার্সিটি বিভাগ পরিবর্তন কাভার হয়ে যাবে, কিন্তু ইংলিশটা তোমার এক্সট্রা কোর্স এক্সট্রা ক্লাস থাকবে, আর বিভাগ জিকে তো লাগবেই লাগবে। সপ্তাহ শেষে তোমার 2টা উইকলি এক্সাম হবে, কিসে হবে, বিভাগ পরিবর্তনও উইকলি এক্সাম হবে এবং তোমার কমার্সেরও উইকলি এক্সাম হবে। লাস্টে দেখো মেডিকেল প্লাস ক যারা করতে যাচ্ছে একই রকম ভাবে মেডিকেলেরও কোর্সটাও চলবে, পাশাপাশি ঢাবি ক এরও ক্লাস হবে। মনে করো ফিজিক্স ক্লাস হবে, একটা হচ্ছে ঢাকা ভার্সিটি লেভেলের, আরেকটা হবে মেডিকেল লেভেলের, আবার কেমিস্ট্রি হবে ঢাকা ভার্সিটি লেভেলের, একটা মেডিকেল লেভেলে। তুমি তো বুঝো মেডিকেল একটাকে বললাম তত্ত্বটা পড়াবে, আর ঢাকা ভার্সিটি লেভেল কি হবে, কনসেপচুয়াল পড়াবে। তো এটা তোমার জন্য একটা শক্ত একটা বেস তৈরি হয়। সবার লাস্টে তোমার মেডিকেল উইকলি এক্সাম হবে, আবার ঢাকা ভার্সিটি উইকলি এক্সাম হবে। তুমি মনে করো মেডিকেলের সাথে ক করলা না, তুমি চাইলে মেডিকেলের সাথে খ করলা, কারণ এটা তোমার জন্য একটু বেশি ইজি হবে, কারণ মেডিকেলে যখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ আর জিকে থাকে, ইংলিশ তো জিকে তো কিছুটা পড়তেছই, সাথে বাংলাটা অ্যাড করে নিবে ভালো মতন, তাহলে তোমার বিভাগ পরিবর্তন তোমার জন্য সুবিধা হয়। যেটা দেখো পদার্থ রসায়ন গণিত বায়োলজিতে আমরা পদার্থ রসায়ন বায়োলজিতে করাচ্ছি আমরা, পাশাপাশি তোমাকে আমরা কি করাবো, বাংলা করাবো, ইংরেজি করাবো, জিকে করাবো। আমি ভুল করে এখানে গণিতটা লিখছি, এটা হবে না আসলে, এটা ভুলে চলে আসছে। সপ্তাহ শেষে তোমার ঢাবি খয়ের উইকলি এক্সাম হবে এবং মেডিকেলেরও উইকলি এক্সাম হবে। এখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং পার্ট, ইঞ্জিনিয়ারিং 2টা অপশন তোমার হাতে খোলা থাকলো, ইঞ্জিনিয়ারিং প্লাস মেডিকেল করতে পারবা। ক্লাসগুলো হবে 2টা করে, ফিজিক্সের ক্লাস হবে 2টা, একটা হচ্ছে মেডিকেল লেভেল, ইঞ্জিনিয়ারিং লেভেল, কেমিস্ট্রি হবে 2টা, মেডিকেল লেভেল, ইঞ্জিনিয়ারিং লেভেল, বায়োলজি হবে একটা, মেডিকেল লেভেল, জিকে ইংলিশ ক্লাস হবে সপ্তাহে, ম্যাথ হবে ইঞ্জিনিয়ারিং লেভেল, সপ্তাহ শেষে ইঞ্জিনিয়ারিং উইকলি এক্সাম হবে, ঢাকা ভার্সিটি উইকলি এক্সাম হবে। ইঞ্জিনিয়ারিং ক্লাস ঢাবি সেম, একটা ফিজিক্স হবে ঢাকা ভার্সিটি লেভেল, ইঞ্জিনিয়ারিং লেভেল, কেমিস্ট্রি হবে ঢাকা ভার্সিটি লেভেল, ইঞ্জিনিয়ারিং লেভেল। এইভাবে সপ্তাহ শেষে কি হবে, ইঞ্জিনিয়ারিং ক্লাস হবে, উইকলি এক্সাম হবে, ঢাকা ভার্সিটি উইকলি এক্সাম হবে। একটা সপ্তাহের মধ্যে যা যা তোমাকে পড়াবে, একটা উদাহরণ দিচ্ছি আমি, কিন্তু কয়ের একটা উদাহরণ নিয়ে আসছি যা তুমি ক এর সাথে খ, গ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব গুছিয়ে আনতে পারো। মনে করো তোমাকে সপ্তাহের মধ্যে ফিজিক্স যা পড়াবে, কেমিস্ট্রি যা পড়াবে, ম্যাথ যা পড়াবে, বায়োলজি যা পড়াবে, এক সপ্তাহ যা পড়াবে, প্রতিদিন তো ডেইলি আগে ক্লাস হবে, পরের দিন পরীক্ষা হবে, এটা তো আসি, কিন্তু সপ্তাহ শেষে সারা সপ্তাহ যা পড়াবে তার উপর হবে কি, উইকলি এক্সাম, যেটার মানবন্টন হুবহু বুয়েট, মেডিকেল, ঢাকা ভার্সিটি সেম। এটা হচ্ছে আমরা হোস্টেল পার্টে চলে আসছি, আমাদের লাস্টের দিকে চলে আসছি আমরা। এখন হোস্টেলে কিছু ছবি দেখাচ্ছি আমরা এখানে। হোস্টেল হচ্ছে আমাদের বর্ণের সবচেয়ে ওয়ান অফ দ্য স্ট্রং পার্ট, আমাদের সাকসেস রেশিও হাই করার জন্য। তুমি মানে হোস্টেলে থাকাটা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না। ঢাকার যত ছেলে মেয়ে আছে তারা তো আগে থেকেই বাসায়, আব্বা বাসায় থাকে, বাবা বাসায় থাকে, তাদের জন্য হোস্টেল থাকতে হবে না, তারা বাসায় থাকবে এবং জাকির স্টুডেন্টের হেড অফিসে ক্লাস করবে। আর ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা বসিলার আশেপাশে, আমাদের যে বসিলার যে বিল্ডিংটা আছে, বিল্ডিংটা আশেপাশে হোস্টেল আছে, ওখানে থাকতে হবে। এখন তুমি যদি বলো যে আমি হোস্টেলে থাকবো না, তাহলে তুমি কোথায় থাকতে হবে, তাহলে তোমার যে আত্মীয় বাসা থাকো না কেন, মহিলা আত্মীয় বাসা তুমি থাকতে পারবা, কোনো বাধা নেই। এবং আমাদের হোস্টেলে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে, এই যে বিল্ডিংগুলো আছে এই বিল্ডিংয়ে সবাই অ্যাডমিশনে। এমন নাই যে আমি 3rd ইয়ারে পড়ি, আমি চাকরি করি, আমি ওখানে তোমার সাথে একই রূপে থাকবো, এরকম কোনো সুযোগই নাই। কারণ মানে আমি যদি চাকরি করি, আমি সারা রাত কি দেখবো, সিনেমা দেখবো, যেটা আমাদের অন্যান্য হোস্টেলে অ্যাভেলেবল হয় বাংলা ঢাকা শহরে। তো ও পড়াশোনা, তোমার পড়াশোনা পুরো মাথায় উঠে যাবে। সো এরকম কোনো সম্ভাবনা এখানে নাই। র্যাগিংটা নিষিদ্ধ, ড্রাগও নিষিদ্ধ। তো ড্রাগের কথা আগেই বলছি, র্যাগিংটা হচ্ছে এক্সট্রা একটা পয়েন্ট। ওইভাবে কোনো সময় ভয় থাকে, আল্লাহ নতুন একটা এলাকায় গেল, নতুন একটা হোস্টেলে উঠতেছে, আচ্ছা ওইখানে কোনো ঝামেলা হয় কিনা। র্যাগিংটা হয় কখন হয়, যখন দেখবা ওই বিল্ডিংয়ে তোমার চেয়ে অনেক সিনিয়র ভাইয়ারা থাকবে,
ভাইয়া আপুরা থাকবে। বর্ণে তো সিনিয়র ভাইয়া আপুরা থাকার কোনো সুযোগই নাই। হোস্টেল সুপার থাকবে 2-3 জন, সেটা ভিন্ন কথা, তোমাকে তো আমাদের তো কর্মচারী, সেটা ব্যতীত বাইরের আর কেউ থাকে না, যার ফলে র্যাগিং হওয়ার কোনো চান্সই নাই। মাথা তোমার অত্যন্ত ঠান্ডা থাকবে, তুমি পড়াশোনা কিন্তু করতে পারবা, মন দিতে পারবা। এটা হচ্ছে হোস্টেলের নমুনা। কি ধরনের বিল্ডিং আমরা নেই একটা আইডিয়া নেওয়ার জন্য। এরকম আমাদের সব মিলে 11টা বিল্ডিং আছে। এখন 11টা ছবিতে দেওয়া সম্ভব না, এ তো দিলাম আর কি 2টা ছবি বোঝানোর জন্য কি ধরনের বিল্ডিং হয়। এটা হচ্ছে রুমের ছবি, এটা হচ্ছে 3 জনের রুমের ছবি, 4 জনের রুমের ছবি, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম সহ 4 জনের রুমের ছবি। আমাদের নিচে মানে প্রত্যেকটা বিল্ডিং এর নিচতলায় ডাইনিং সিস্টেম থাকে, উপর থেকে স্টুডেন্ট নেমে খেয়ে আবার উপরে উঠে যায়। এটা 3 বেলায় আমাদের খাওয়া দাওয়া হয়। এই আমাদের হোস্টেলে আমি কিন্তু আগেই ক্লিয়ার করছি, হোস্টেলে যে কিন্তু হয় না, তোমাকে অঙ্ক সলভ করে দেবে না। হোস্টেলে আমাদের বর্ণের ভাইয়ারা যাবে কেন? তোমাকে তদারকি করতে, পড়াশোনা করতেছো কি করতেছো না, রেজাল্ট কেন খারাপ করতেছো। আল্লাহ তুমি ঘুমাও, হোস্টেল সুপারটাকে জিজ্ঞেস করবে ছেলে করে কি, ও সারাদিন ঘুমায়, এই তোদের ধরছি ভালো মতন ধরো ওরে। সো আমরা এই ভাইয়ারা আমাদের বর্ণের স্টাফরা যখন হোস্টেলে যাবে, ও পড়াতে যাবে না, ওকে চার্জ করতে যাবে। তুমি করো কি আমি জানতে চাই, সব হিস্ট্রি বুঝতে যাবে, ওকে ভয় দেখাবে, টেবিলে বসানোর জন্য উৎসাহিত করবে। এটা পার্ট। আমাদের বর্ণতে হোস্টেলের ব্যাপারে 7টা জরুরি পয়েন্ট আমি আমার অভিভাবক সহ সকল স্টুডেন্ট জানাতে চাই। এটা খুবই জরুরি। বর্ণে আসার আগে এই হোস্টেলের ব্যাপারটা 7টা পয়েন্ট তোমার জানা দরকার। প্রথম কথা হচ্ছে হোস্টেলের মূল কাজ হলো কি, থাকার ব্যবস্থা করবে, খাওয়ার ব্যবস্থা করবে, আর হচ্ছে কি হোস্টেলের মধ্যে তোমাকে ইনশাআল্লাহ নিরাপত্তা দিবে, সিকিউরিটি, কোনো সমস্যা হলে দেখভাল করবে। এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে গিয়া হোস্টেলে কোনো ধরনের গাইডলাইন হবে না। অঙ্ক সলভ করবে না, ইংলিশ বুঝাই দেবে না, এই ধরনের কোনো কাজ করা হবে না হোস্টেলের কাজ। আরে ভাই হোস্টেলে যদি এই কাজ নেয় তাহলে বর্ণের কাজ কি? আমি তো বর্ণেতে ডাকতেছি, ভাইরা তোমাকে এক্সপার্ট ভাইরা আসবে, আসো, আমি তো বুঝাই দিব, তুমি ওইখানে আসো যা করার। 3 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে কোনো কারণে ক্লাস মনে করো দুপুর 2টার সময় ক্লাস শুরু হয়েছে, শেষ হওয়ার কথা 5টার সময়, শেষ হইতে 6টা 7টা 8টা বেজে গেছে। যদি সন্ধ্যার পরে ক্লাস শেষ হয়ে যায় তাহলে ছাত্রীদেরকে আমাদের বর্ণের স্টাফরা সবাই মিলে কি করি, হোস্টেলের মধ্যে আগে দিয়ে আসি। যদিও হোস্টেল খুব বেশি দেয় না, 11টা হোস্টেলের সর্বাধিক দূরত্বে আছে বলে 9 মিনিট দূরত্বে, সর্বাধিক হাঁটা পথে 9 মিনিট দূরত্ব। সো বা সবচেয়ে কাছে যেটা আছে সেটা হচ্ছে 2 মিনিট দূরত্ব, 2 থেকে 9 মিনিটের মধ্যেই মোটামুটি দূরত্বগুলো হোস্টেলগুলো আছে। 4 নম্বর হচ্ছে খাবার মান। এটা খুব ইম্পর্টেন্ট। খাবার মান হবে মোটামুটি। তোমার যদি নাক উঁচা হয়, আমি এটা খাই না ওইটা খাবো না, ভাই তাহলে তুমি বর্ণে আসতে পারবো না, বর্ণে আইসো না, তুমি শেষ। বর্ণের খাওয়া খেয়ে যে টিকতে পারবে না, সে পাবলিক ভার্সিটি হলেও টিকতে পারবে না। কারণ আমি চুয়েটে পড়াশোনা করছি 5 বছর, আমি জানি খাওয়ার মান কিরকম। তুমি ঢাকা ভার্সিটিতে যায় খাওয়া খেয়ে এসে তারপর তুমি বর্ণের খাওয়া খাও, তোমার সব বুঝা শেষ হয়ে যাবে। সো এই খাওয়া হবে মোটামুটি লেভেলের। ডেফিনেটলি আমার আম্মা বা তোমার আম্মার লেভেল হবে না ভাই, কারণ একটার সাথে বাবুর্চি এক হাড়িতে মনে করো 500-700 জন রাঁধতেছে, এরকম 3 ডেকচিতে 700 করে 2100 জন খাবার রাঁধতেছে। খাওয়া তো এখন খালাম্মা রাঁধে কয়জন, 5 জনের, ওরা রাঁধে 500 জনের। সো খাবারটা কি করে হবে না স্বাদ, এটা বুঝতেছি। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিব কোনো খাওয়া কোনো পচা মাছ বা পচা সবজি দেবে এই ধরনের কোনো টেন্ডেন্সি এখানে নাই, এটা নিশ্চিত থাকতে হবে ইনশাল্লাহ। এবং যে খাবারটা তুমি খাবা, দুপুর বেলায় আমি খাই, বর্ণের স্টাফরা খায়, রাত্রেবেলায় বর্ণের স্টাফরা যাও হোস্টেলে খেয়ে আসে। সো এইটুকু না তোমার আব্বা আম্মা বা অভিভাবকরা বিবেচনার বিষয় যে যেই খাওয়া বর্ণের পরিচালক সাইফুর রহমান খায়, বর্ণের স্টাফরা খেতে পারে, ওই খাওয়া বর্ণের বর্ণের স্টুডেন্ট যারা তার নিঃসঙ্গে খেতে পারে। 4 নম্বর হচ্ছে গিয়ে ঘোরাঘুরি। তুমি চাইলে রেজিস্ট্রেশন আমাদের যে হোস্টেলের নিচে রেজিস্টার খাতা আছে, ওই খাতা লিখে বাইরে যেতে পারবা, ঘোরাঘুরি করতে পারবে, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু 1 দিন যাবা, 2 দিন যাবা, 3য় দিন কিন্তু তোমাকে ধরবে যে ভাই পর প্রতিদিন তুই যাস কই, এটা ধরবে, চার্জ করবে কিন্তু। সো নামাজ পড়লে সমস্যা নাই, আশেপাশে বিকালবেলা হাঁটতে যাবে, এটা তো নর্মাল ব্যাপার। কিন্তু লম্বা সময়ের জন্য বাইরে গেলে, দূরে কোথাও গেলে ধরবে তোমাকে। বাড়ি যাওয়া, তুমি যদি বাড়ি যেতে চাও কোনো টেনশন নাই, কারণ বর্ণ কোনো কাশিমপুর কারাগার না, তুমি চাইলে বাড়ি যেতে পারবা। অভিভাবক অনুমতি দিলেই হোস্টেল থেকে তোমার যেতে দেবে, সমস্যা নেই। গুরুতর অসুস্থ, কেউ যদি কোনো কারণে গুরুতর অসুস্থ হয়েই যায় তাহলে কি হবে? 25 সাল থেকে আমরা একটা সেপারেট প্ল্যানিং রাখছি, যেটা এখনো আমাদের এবছর আমাদের সেপারেট প্ল্যানিংটা এরকম যে আলাদা টিমই রাখবো আমরা ওই জন্য। এখনো আমাদের অফিসের লোকজনই যায়, কিন্তু আগের বছর আমরা অফিস থেকে সরাই দিব, আলাদা টিম রাখবো যে রাত্রেবেলা ওকে কি করবে, ইমার্জেন্সি হলে দৌড়ে নিয়ে যাবে মেডিকেল কলেজে। কারণ আমাদের স্টাফরা রেগুলারলি সারাদিন পরিশ্রম করার পর রাত্রে যখন ঘুমায়, আরেকজন স্টাফকে নিয়ে যাওয়াটা একটু পেইন হয়ে যাচ্ছে, এই জন্য আমরা দায়িত্ব ভাগ করে দিচ্ছি যে আমরা আর একটা টিমই রাখবো, যে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে কি করবে, হসপিটালে নিয়ে যাবে। এবং এই জন্য হয়তো সামান্য ফি হয়তো যে লোকটা নিয়ে যাবে তাকে তোমাকে দিতে হবে আর কি।
এবার আসে খাবার তালিকা, একটু এখানে খাবার তালিকা দেওয়ার চেষ্টা করছি। দুপুরবেলায় আমরা দিই ডিম ডাল ভাত দিই, মুরগি ডাল ভাত দিতেছি, বা তেহারি মুগ ডালের ভুনা দিতেছি, মাছ দিতেছি। সকালবেলা দেখি আলু ভর্তা দিই, ডাল ভাত দিই, সবজি খিচুড়ি দিই। রাত্রেবেলা এরকম খিচুড়ি ডিম দিই, মাছ ভর্তা দিই, আলু ভর্তা দিই, ডাল ভর্তা দিই, এরকম। আচ্ছা, তো আমরা প্রত্যেক লিখে রাখি একদম প্রত্যেক দিন কোন বেলা কি খাওয়া হচ্ছে, যার ফলে কোনো গার্জেন যদি দেখতে চায় যে কোন বেলা কি খাওয়া হচ্ছে দেখতে চাই, দেখতে পারবে সে, একদম ওপেন, কোনো টেনশন নাই। এখন আসেন হোস্টেলে কি ধরনের রুম আছে। আমাদের হোস্টেলের রুম আছে সিঙ্গেল রুম আছে, 3 সিটের রুম আছে, কমন বাথ সহ। মানে কি কমন বাথ, আর এখান থেকে অ্যাটাচ বাথ। মানে কি রুমের সাথেই এই যে এই রুম, এই রুমের সাইড দিয়ে যদি আমার বাথরুম থাকে সেটা অ্যাটাচ বাথরুম বলে। আর যদি কমন বাথ কোনটা, এই রুমের বাইরে বের হয়ে যেটা রুমটা বাথরুমটা ইউজ করি, বাইরে স্টার্টের ভিতরে যে রুমটা ইউজ করি সেটা হচ্ছে কি কমন বাথ। 2 সিটের রুমও আছে অ্যাটাচ বাথ, 4 সিটের রুম আছে অ্যাটাচ বাথ, 4 সিটের কমন বাথ আছে, আর 3, 4, 5 সিটের ড্রয়িং রুম আছে। ড্রয়িং রুম তো বুঝো, মেইন গেট দিয়ে ঢুকলেই, মানে একটা ফ্ল্যাটের মধ্যে ঢুকলাম, ঢুকে যে রুমটা পেলাম সেটাকে বলে ড্রয়িং রুম বলে। এই ড্রয়িং রুম ঢুকার পরে এই পাশে একটা রুম থাকে, এই পাশে আরেকটা রুম থাকে। হোস্টেলের বাইরেও আমরা ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, মাঝে মধ্যে আমি নিয়ে যাই, চাটা খাওয়া যাই। মানে হচ্ছে কি সারা মানে একটা স্বাভাবিকভাবে মানে কথা বলতে স্টুডেন্ট প্রেশার দিতে দিতে অনেক সময় মানে আর কত ক্লাসরুমে কথা বলবো বলেন, আমার রুমে কথা বলবো, তখন আমরা কি করি আশেপাশে নিয়ে যাই, মানে নিচতলাতে আশেপাশে নিয়ে যাই, একটু চাটা খাওয়াই। তারপরে হয়তো ছাদে যাওয়া ছবি টবি তুলে, বাইরে একদম অফিসিয়ালি একদম কিছু স্টুডেন্ট যারা খুব ভালো করে ওদেরকে একদম ডেকে নিয়ে যাই, নিয়ে যে ওদেরকে খুব ভালো খাওয়ার ব্যবস্থা করি অন্য কোনো রেস্টুরেন্টে, যার ফলে একটু উৎসাহিত হয়। এই আর কি, এগুলো সময় দেওয়া আর কি। বিভিন্ন জায়গায় আমাদের কাজ হচ্ছে একটু বাড়তি সময় দেওয়া। এখন আসেন যদি আমি বর্ণাতে ভর্তি হতে চাই তাহলে কিভাবে হইতে পারবো, বা বর্ণা হোস্টেলে ভর্তি হওয়ার নিয়মটা কি। আমাদের হেল্পলাইন নাম্বার আছে 01706100639। এই নাম্বারে কল দিয়ে আপনি বলবেন ভর্তি হতে চাই, রানিং ফিটা কত চলতেছে জেনে নেবেন, জেনে নিয়ে বিকাশ, রকেট, নগদ নাম্বার নেবেন, এবং নিলে লাস্ট কোন নাম্বারতে টাকা পাঠাতেছেন সেটা জানাবেন ফোন দিয়ে। তাহলে ওরা আপনাকে রসিদ পাঠিয়ে দিবে এবং সাথে রোল নাম্বার দিবে। এখন আপনি যদি ঢাকায় না থাকেন তাহলে তো রসিদ দিতে পারতেছে না, তাহলে আপনাকে অন্তপক্ষে সবকিছু এসএমএস সবকিছু পাঠিয়ে দিবে, কনফার্মেশন এসএমএস পাঠিয়ে দিবে। এই হলো ভর্তি আমাদের কার্যক্রম সমাপ্ত। আর যখন প্রাথমিকভাবে খুব সামান্য কিছু টাকা দিতে হয় অ্যাডভান্স, পুরো টাকা দিতে হবে না, কিন্তু আপনি যখন ঢাকায় আসবেন প্রথম দিনই কিন্তু সকল টাকা আপনাকে দিয়ে দিতে হবে। হোস্টেলের টাকা ক্লিয়ার করে ফেলতে হবে, বর্ণের টাকাটা আপনাকে প্রথম দিনে কি করতে হবে, ক্লিয়ার করে ফেলতে হবে। এটাকে রাখা যাবে না, এটাকে জেনে রাখলাম। লাস্ট হচ্ছে গিয়ে আমার অবস্থা হচ্ছে গিয়ে যখন সবাই চান্স পেয়ে যায়, আমার অবস্থা হচ্ছে 5 মাস পরে যেটা আমার অবস্থা হয়ে যায় পাগল হওয়ার মতন। এই হলো মোটামুটি সাফারি আমাদের। বললামই আমাদের সাফল্য 10 বছর হয়ে গেছে, সাফল্য বলবো না, অনেক ব্যর্থতাও আছে, অনেক স্টুডেন্ট চান্স পায় না। সো লাস্টে কিছু সামারি হিসেবে কিছু কথা বলতে চাই। যারা বর্ণে আসতে যাচ্ছি, বর্ণের সিট লিমিটেড, এক জায়গায় ক্লাস হয়, এবং বর্ণ তোমার সাথে কোনো ফাইজলামি করে না। আমাদের টিচার কোয়ালিটি আমি স্ট্যান্ডার্ড মেনটেন করি, ব্যাচে পড়ানোর কোনো সুযোগ সুবিধা নাই। তুমি সাইফার রহমান যদি বাস খেতে চাও, প্রচন্ড বাস, যে বাস আমি খাবো 5 মাস আমি আপনারা দিব, কিন্তু একটা পাবলিকে চান্স পেতে চাই, 1% সম্ভাবনা আমার আছে। তোমার জিপিএ 3.5, তোমার জিপিএ 5, তোমার জিপিএ 4 হোক, চাচ্ছি কি আমি আপনাকে 25,000 টাকা দিব, কিন্তু আপনি চেষ্টা করেন আমার জন্য। ভাই বর্ণ খুব ভালো জায়গা, কিন্তু তুমি যদি যখন আসবা 1 মাস করবা, 1 মাস কথা শুনবা না, একবার বাড়ি যাবা, এরকম হইলে ভাই সফলতা আনাটা কঠিন। কথা শোনার মন মানসিকতা থাকা চাই। আমি তোমাকে প্রচুর কথা শোনাবো, চাপ দিব, তুমি যদি আমার কথাই না শুনো তাহলে তুমি বর্ণে কেন আসবা। তুমি যত প্ল্যান চিন্তা করবা, আমি পারতেছি না, আমার এই বইটা হইতেছে না, আমি ওইটা পড়ে আসি নাই, আমি কি করব, যত কিছু আছে লিখিত পারতেছি না, আমাদের সাথে ভাইরা আবার সবাই আছে, আমার সাথে শেয়ার করো। আমার যেহেতু মাত্র 2400 সিট এই বছরের জন্য, ভাই আমি চাবো কি 2400 জনে যেন চান্স পায়। সো এই 5 মাস আমি সময় দিব। বিশ্বাস করো ভাই, এই 5 মাস যখন আমার শেষ হয়ে যাবে, আমি বর্ণকে কোনো ধরনের কোনো একাডেমিক সেকশন চালু করি নাই। কেন চালু করি নাই? যাতে আমি পরের 5 মাসের প্রিপারেশন নিতে পারি। বাংলাদেশে যত কোচিং আছে সবগুলোর একাডেমিক আছে, আমার বর্ণের কোনো একাডেমিক নাই। আমি শুধুমাত্র অ্যাডমিশন প্র্যাকটিক্যাল সেকশন কোচিং করি। আমার এর বাইরে আমি কি করি, আর কোনো ব্যবসা নাই। আমি 10 জায়গায় ব্যবসা সময় দিই না, আমি এক জায়গায় সময় দিচ্ছি, কি এক জায়গায় কনসেন্ট্রেশন দিই। ও একটা স্টুডেন্ট যখন ঢাকায় আসবে 5 মাস ধরে আমাকে পায়। হ্যাঁ, শনিবার তো আমিও আরাম করি, একটু রেস্ট পারিবারিক কারণে, কিন্তু বাকি সবসময় সে আমাকে এখানে পাবে। যারা বর্ণে আসতেছি, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমার চাই। অবিশ্বাসীদের জন্য বর্ণ মোটেও ভালো জায়গা না। সবার জন্য শুভকামনা এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।